বাঁচাও, বাঁচাও, কে আছো, বাঁচাও। এই এই মিষ্টি, চিৎকার করছো কেন? প্লিজ চুপ করো, লোকে কি ভাববে? মিষ্টি রাজের দিকে তাকিয়ে ডেবিল মার্কা হাসি দিয়ে নিজের হাতা ছিঁড়ে ফেলে আর চুলগুলো এলোমেলো করে আবারও চিৎকার করতে থাকে। বাঁচাও। রাজ প্লিজ আমাকে নষ্ট করো না। আমি তোমার কি ক্ষতি করেছি রাজ? প্লিজ আমাকে ছেড়ে দাও। বাঁচাও প্লিজ, নোকের আঁচড় দিও না আমাকে। রাজ হতবাক হয়ে মিষ্টির দিকে তাকিয়ে থাকে। এমন সময় দরজায় ধাক্কাধাক্কির শব্দে রাজ দৌড়ে গিয়ে দরজা খুলতে যাবে। তার আগেই মিষ্টি দৌড়ে এসে রাজকে চাপটে ধরে আরও জোরে জোরে চিল্লাতে শুরু করে। রাজ মিষ্টিকে নিজের থেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে এক পর্যায়ে ধস্তাধস্তি শুরু করে। আর এতে করে রাজ রেগে গিয়ে মিষ্টির গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারে। সাথে সাথে দরজা ভেঙে হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়ে একে একে রাজের বাবা মা আর অঙ্কিতার বাবা মা। রাজ আর মিষ্টিকে এই অবস্থা দেখে রাজের বাবা ছুটে এসে রাজকে মারতে শুরু করে আর বলতে থাকে, নরপশু, তোকে আমি এই কারণেই বড় করেছি। তোর লজ্জা করলো না নিজের মামাতো বোনের সাথে এইসব করতে? বাবা, তুমি যেটা দেখছো সেটা সত্যি নয়। আমি বাকিটা বলার আগেই রাজের বাবা মারতে শুরু করে রাজকে। মারতে মারতে রাজকে আধমরা করে ফেলে। রাজ আর মার সহ্য করতে না পেরে মেঝেতে পড়ে যায়। রাজের বাবা অসহায় চাহনিতে অঙ্কিতার দিকে তাকিয়ে বলে, মিষ্টিমা, যা হয়েছে ভুলে যা প্লিজ, কিছু মনে করিস না। রাসেল ভাই, কিছু মনে করো না। আমি তো অবাক, নিজের বাগ্নি কিনা শেষ পর্যন্ত এমন করলো। আপা, আমি আর তোর বাসায় আসবো না। মিষ্টি, চল এক্ষুনি এখান থেকে। রাসেল সাহেব তার মেয়েকে নিয়ে চলে যায়। আর রাজের আম্মু ঘৃণে রাজের বাবার দিকে তাকিয়ে বলে, বলেছিলাম না নিজের পেটের সন্তান কখনো এমন ঘরের নরপশু হয় না। কত করে বলেছিলাম এসব জারজ রাস্তার ছেলেকে কুড়িয়ে বাসায় এনো না, কিন্তু না, শুনলে না আমার কথা। দেখলে তো কি করে তোমার মান সম্মান নষ্ট করে ফেললো। এখন ওর জন্য যদি আমার ভাই আমার সাথে কথা না বলে, সত্যি বলছি আমি কখনোই তোমার সংসার করব না। আর করলে হয় ও এখানে থাকবে, নয়তো আমি। প্রশ্নই উঠে না এই পশুকে এখানে রাখার। চলো, শালাকে ফেলে দিয়ে আসি বাইরে। যদি বেঁচে থাকে তো থাকবে, আর না থাকলে মাটি চাপা দিয়ে আসবো। রাজ মেঝেতে পড়ে গেলেও সেন্স ঠিকই ছিল। নিজের প্রিয় মানুষগুলোর এমন কথা শুনে রাজ চুপ করে থাকে। রাজ ভেবেছিল হয়তো ওর বাবা মজা করে বলেছে ফেলে দিয়ে আসতে, কিন্তু না, রাজকে সত্যি সত্যি ওর বাবা মা তুলে নিয়ে বাইরে রাস্তায় ফেলে দিয়ে চলে আসে। রাজের শরীরে তেমন একটা শক্তি নেই, উঠতে গিয়েও বারবার পড়ে যাচ্ছিল। রাজ বুঝতে পারে এভাবে বেশিক্ষণ পড়ে থাকলেও মারা যাবে। কোনো রকমে উঠে হাঁটতে থাকে সামনের দিকে। হাঁটতে হাঁটতে কখন যে রাস্তার মাঝে চলে আসে ও নিজেও জানে না। ঠিক তখনই পেছন থেকে তীর বেগে ছুটে আসা একটা প্রাইভেট কার রাজকে ধাক্কা দিয়ে 3 মিটার দূরত্বে ফেলে দেয়। মুহূর্তে রাজের পুরো শরীর রক্তাক্ত হয়ে যায়। রাজ অনুভব করে আস্তে আস্তে তার শরীরের শক্তি কমে আসছে। চোখ দুটো ঝাপসা হতে হতে বন্ধ হয়ে যায়। যখন রাজ চোখ খুলে নিজেকে একটা সাদা রুমে দেখতে পায়, হাতে স্যালাইন লাগানো। চিৎকার করে কাউকে ডাকতে গিয়েও থেমে যায় রাজ। এমন সময় দরজা খোলার শব্দে রাজ দ্রুত চোখ বন্ধ করে ফেলে। ঠিক তার কিছুক্ষণ পরেই দরজা ঠেলে ভেতরে আসে দুজন ব্যক্তি। তারা এসে রাজের পাশে বসে। তারপর, ডাক্তার, আর কতদিন লাগতে পারে ছেলেটার জ্ঞান ফিরতে? আজ তো 5 মাস হতে চললো। দেখুন রহিম সাহেব, ছেলেটার অবস্থা আগের চেয়ে অনেক ভালো। যে কোনো মুহূর্তে জ্ঞান ফিরে আসবে। এখন আরও কিছুদিন অপেক্ষা করুন। বিষয়টা সেটা নয় ডাক্তার, আমার বিজনেস আসছে, সেগুলোর কাজে আমাকে প্রায় বিদেশে যেতে হয়। আগামীকাল আমি কানাডায় যাব 10 দিনের জন্য। আল্লাহ যদি ছেলেটার আজকে জ্ঞান ফিরিয়ে দিত, তবে কথা বলে যেতাম। রহিম সাহেব, একটা বিষয় আমি ভাবছি। ছেলেটা যে এত গুরুতরভাবে মাথায় আঘাত পেয়েছে, যদি আগের সব কিছু ভুলে যায় তখন কি করবেন? আমি দেখেছি ছেলেটার মস্তিষ্কে 85% ড্যামেজ হয়ে গিয়েছে, আর এখন কমায় আছে। রাজ কথাগুলো শুনে বুঝতে পারে সে নিরাপদ জায়গাতেই আছে। তাই ইচ্ছে করে হাত পা নাড়াতে নাড়াতে ধীরে ধীরে চোখ খুলে আশেপাশে তাকাতে থাকে। রাজকে তাকাতে দেখে ডাক্তার আর রহিম সাহেব রীতিমতো চমকে ওঠে। ডাক্তার দ্রুত রাজকে কিছুক্ষণ পরীক্ষা করে রহিম সাহেবের দিকে তাকিয়ে বলে, রহিম সাহেব, আপনার দোয়াটা আল্লাহ শুনেছেন। দেখলেন তো, এই মুহূর্তে ছেলেটার জ্ঞান ফিরিয়ে দিয়েছে। হ্যাঁ, এটাই তো দেখছি মিরাক্কেল। সে যাই হোক, বাবা তোমার নাম কি? রাজ অস্পষ্ট সুরে জবাব দেয়, জি, আমি রাজ।
তোমার বাবা মা কোথায় আছে? তুমি কি তাদের কথা জানো? নাম কি তাদের? আমি জানি না, আমার কিচ্ছু মনে নেই। ডাক্তার আর রহিম সাহেব একে অপরের দিকে তাকায়। তারপর যে ভয় করেছিলাম তাই হলো। ছেলেটা ওর আগের সব কিছু ভুলে গেছে। সমস্যা নেই, ছেলেটাকে বাসায় কবে নিয়ে যেতে পারবো? ওর গলায় যে নলটা আছে সেটা খুলে ফেলবো, তার কিছুদিন পর এসে নিয়ে যাবেন। তাহলে আমি কানাডা থেকে ফিরে এসে নিয়ে যাব। বাবা রাজ, আমাকে প্রথমে ক্ষমা করবে তোমাকে আঘাত দেওয়ার জন্য। আর শোনো, আমি একটা কাজে দেশের বাইরে যাচ্ছি। আমার বদলে এখন থেকে আমার স্ত্রী আসবে এখানে তোমাকে দেখতে। আমি বিদেশ থেকে ফিরে এসে তোমার বাসা নিয়ে যাব। আমার তো বাবা নেই, কোথায় যাব আমি? কে বলছে নেই? আমার বাসায় তোমার বাসা, বুঝলে বাবা? এখন আমি আসছি, তুমি ঘুমিয়ে পড়ো। ডাক্তার রাজকে একটু ঘুমের ইঞ্জেকশন দিয়ে চলে যায়। রাজ ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। পরের দিন ঘুম ভাঙতে অনুভব করে কে একজন ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। পরম মমতায় রাজ চোখ খুলে তাকায় পাশে একটা বয়স্ক মহিলা বসে আছে আর এক ধ্যানে তাকিয়ে আছে ওর দিকে। রাজকে চোখ খুলতে দেখে মহিলাটি বলে ওঠে, বাবা, ঘুম ভেঙে গেছে তোমার? জি, কিন্তু আপনি কি আন্টি? আমি তোমার রহিম আঙ্কেলের স্ত্রী। সে যাই হোক বাবা, এখন কেমন বোধ করছো? জি, ভালো। আচ্ছা ঠিক আছে, উঠে বসো। বাসা থেকে খাবার নিয়ে এসেছি আমি, তোমাকে খাইয়ে দেব। রাজ কোনো রকমে উঠে বসে আর ভদ্রমহিলা রাজকে খাইয়ে দিয়ে সব কিছু গুছিয়ে নিয়ে বলে, বাবা, এখন আমার যেতে হবে। তোমাকে আগামীকাল আমরা বাসায় নিয়ে যাব, কেমন? জি, আচ্ছা। ভদ্রমহিলা চলে যায়। রাজ ভাবতে থাকে সেখানে নিজের বাবা মা তাকে ভুল বুঝে গিয়েছে। মিথ্যা অপবাদ ঘাড়ে দিয়ে নিজেরই মামাতো বোন। সেখানে এই আঙ্কেল আন্টির কাছে যদি কেউ আমাকে খারাপ বানায়, তখন তার মৃত্যু ছাড়া কোনো পথ থাকবে না। যে করেই হোক তাকে চলে যেতেই হবে তার আগে এখান থেকে। পরের দিন সকালে রাজকে রিলিজ দিয়ে দেওয়া হয়, কিন্তু তখনও মিসেস রহিম আসেনি। এই সুযোগে রাজ একটা চিঠি লেখে, আর সেটা লিখে বালিশে পাশে চাপা দিয়ে নিজের ব্যাগটা নিয়ে বের হয়ে আসে। হসপিটাল থেকে বের হতেই বুঝতে পারে ও চলে এসেছে ব্যস্ততার শহর ঢাকায়, যেখানে ওকে কেউ চেনে না। রাজা দেরি না করে দ্রুত হসপিটাল এলাকা থেকে অনেক দূরে চলে আসে। হাঁটতে হাঁটতে দুপুর পেরিয়ে যায়। ক্ষুধা লেগে যায় রাজের, কিন্তু পকেটে টাকা নেই। হাঁটা বাদ দিয়ে রাজ আশেপাশে কাজ খুঁজতে থাকে, কিন্তু কোনো কাজ নেই রাজের জন্য। শেষে একটা রেস্টুরেন্টে কাজ পেয়ে যায় ইংলিশে কথা বলার দক্ষতার কারণে। ওয়েটার হিসেবে যোগ দেয় ওখানে। এদিকে মিসেস রহিম হাসি মুখে রাজের কেবিনে ঢুকিয়ে চমকে ওঠে। নিমেষেই হাসি মুখখানা মেঘে ঢেকে যায় রাজকে রুমে না দেখতে পেয়ে। এমনকি রাজের ব্যাগটাও নেই। হতাশ হয়ে বসে পড়ে। ঠিক তখনই বালিশের নিচে চাপা পড়া একটা কাগজ দেখতে পায় মিসেস রহিম। সেখানে লেখা, আন্টি, আঙ্কেল, আমি আপনাদের কাছে ঋণী। আমার জন্য আপনাদের অনেক টাকা খরচ হয়ে গিয়েছে। আমি চাই না আরও হোক, আর আমার ঋণের পরিমাণ বৃদ্ধি পাক। তাই আপনাদের না বলেই চলে এলাম নতুন কোনো গন্তব্যের পথে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, খুঁজবেন না আর আমাকে। আমি ভালো আছি। আর হ্যাঁ, নিয়তি যদি চায়, ঠিক দেখবেন আমি আপনাদের দুয়ারের সামনেই পৌঁছে গিয়েছি। মিসেস রহিম দেরি না করে তার হাজব্যান্ডকে ফোন দেয়। তারপর, ওগো, শুনছো? ছেলেটা চলে গিয়েছে। কি? কিভাবে চলে গেল? জানি না, সকালে এসে দেখি ও নেই, আর ওর জায়গায় একটা চিঠি পেয়েছি। কি লেখা ছিল চিঠিতে? মিসেস রহিম সব কিছু পড়ে শোনায় তার হাজব্যান্ডকে। তারপর, আমি কি আর কখনো মা ডাক শুনতে পারবো না গো? দেখো রেনু, জোর করে তো আর কাউকে রাখা যায় না, আর তার থেকেও মা ডাক শোনা যায় না। নিজের ছেলেটাকে তো হারিয়েছিস, তাও নিজেদের ভুলে। এখন কি আর করবে? তোমাকে না বলেছিলাম চলো আমরা কোনো এতিমখানা থেকে একটা বাচ্চাকে দত্তক নিয়ে আসি, কিন্তু তুমি তো শুনোই না। তুমি শুধু বলো আমার ছেলের বয়স এখন 22 বছর। এই বয়সের কোনো ছেলেকে পেলে আমি নিজের কাছে রাখবো। আচ্ছা বাদ দাও তো, বাসায় কবে আসবে? কখন আবার? আজকেই আসবো। আমি তো বুঝতেই পেরেছি আমার বউটা কত অভিমান করেছে। ঢং করো না তো, সাবধানে এসো। আমি বাসায় যাচ্ছি। মিসেস রহিম মন খারাপ করে বাসায় চলে আসে।
আর মিসেস রহিম সাহেব এতক্ষণে নিজেকে ধরে রাখলেও নিঃশব্দে কাঁদতে থাকে অফিসে বসে। রহিম সাহেবকে কাঁদতে দেখে তার পিয়ে অবাক হয়, জিজ্ঞেস করে, স্যার আপনি কাঁদছেন কেন? এমনি কান্না চলে আসলো তো, তাই কাঁদছি। কি যে বলেন স্যার, আপনার মতো আমার এত সম্পদ, এত বড় বড় অফিস থাকলে আমি কখনোই কাঁদতাম না। আসলে প্রিত্র রাশেদ, আমি সেই জন্য কাঁদছি না। ধরো, এই সব সম্পদ তোমার, অর্থের অভাব নেই, বিয়ে করলে সুন্দরী তরুণীকে, তোমার একটা বাচ্চাও হলো, তাও ছেলে, কিন্তু জন্মের 15 দিনের মাথায় সে চুরি হয়ে গেল। তারপর জানতে পারলে তোমার স্ত্রী আর কোনো সন্তান জন্ম নিতে পারবে না, আর তুমিও তোমার স্ত্রীকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসো, তাই আর বিয়েও করলে না। এভাবে 22টা বছর কেটে গেল, তুমি বাবা ডাক শুনলে না, আর তোমার স্ত্রীর রোজ পাগলামি তার ছেলেকে খোঁজার জন্য। এখন বলো, তুমি কি এত সম্পদ দিয়েও খুশি থাকতে পারবে? সরি স্যার, আমার এসবের প্রয়োজন নেই। আমার বাচ্চা হবে স্যার কিছুদিন পরেই, দোয়া করবেন। হ্যাঁ অবশ্যই, আর তোমাকে ছুটি দিলাম, নিজের স্ত্রীকে সময় দাও। রহিম সাহেব আর কোনো কথা না বলে চলে যায় সে দেশে। এদিকে রাজ রোজগার মতো ডিউটি শুরু করেছে। এমন সময় একটা বকাটে ছেলের টেবিলের সামনে যায় অর্ডার নেওয়ার জন্য। স্যার কি খাবেন? বকাটে ছেলেগুলো হেসে ওঠে, তাদের মধ্যে থেকে একজন বলে, এভাবে শুধু স্যার বললে হবে না বাবু, বলো আবির স্যার কি খাবেন? আবির স্যার কি খাবেন? ছেলেগুলো আবার হেসে ওঠে আর কয়েকটা খাবারের অর্ডার করে। রাজ খাবারগুলো নিয়ে তাদের টেবিলের সামনে সার্ভ করতে যাবে, তার আগে কোনো কিছুর সাথে উস্টাকে ব্যালেন্স হারিয়ে রাজের হাতে থাকা সব খাবার, সুপার চাইনিজ নুডলস সব ঢেলে দেয় ছেলেগুলোর উপর। নুডলস আর স্যুপ এতই গরম ছিল যে ছেলেগুলোর হাত মুখ সব পুড়ে যায়। রাজ অনেকটা ভয় পেয়ে যায়, মালিক ওকে এখন কি না কি বলে। ছেলেগুলো লাফাতে লাফাতে দৌড়ে যায় সেখান থেকে। এদিকে রাজও আগের মতোই কাজ শুরু করে চলেছে, কিন্তু ঘণ্টাখানেক পরে 2 গাড়ি ভর্তি পুলিশ আসে রেস্টুরেন্টে, আর সাথে ওই বকাটে ছেলেগুলো। স্যার এই আমার এই অবস্থা করেছে। পুলিশ অফিসার রাজের দিকে রাগে চোখে তাকিয়ে বলে, শালা ওয়েটারের বাচ্চা, তোর সাহস তো কম না, তুই এমপি ছেলের উপর হামলা করিস। চল থানায়, আজ তোর হাড়হাড্ডি সব আমি ভেঙে ফেলবো। স্যার আমি ইচ্ছে করে। বাকিটা বলার আগেই পুলিশ অফিসার রাজকে ঠাস ঠাস করে থাপ্পড় মারে আর হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যেতে নেবে। তার আগে রেস্টুরেন্টের মালিক পুলিশ অফিসারের সামনে এসে বলে, আরে আরে অফিসার, আমার সামনে থেকে আমার কর্মচারীকে নিয়ে যাচ্ছেন, অথচ আমাকে বললেন না। তোকে বলার প্রয়োজন আছে? শালা পুলিশের কাছে একদম মা দিতে আসবি না। রেস্টুরেন্টের মালিক পুলিশ অফিসারের পকেটে 1000 টাকার নোট ঢুকিয়ে দিয়ে বলে, 10 মিনিট অপেক্ষা করে দয়া করে সামনের টিভিটাতে চোখ রাখুন। পুলিশ অফিসার কর করে 1000 টাকার নোট পেয়ে টিভিতে গিয়ে চোখ দেয়। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আবির রাজের পায়ে ল্যাং মারে, আর যার জন্যই রাজ পড়ে যায়। রেস্টুরেন্টের মালিক রাজের দিকে তাকিয়ে বলে, শোন রাজ, আমি জানি তুই কি ভাবছিলি, আমি তোকে কিছু বললাম না কেন, তাই তো? এটাই ছিল সেই কারণ, বুঝলি? রাজ মুচকি হাসি দেয় ওর মালিকের দিকে। পুলিশ অফিসারও কোনো দোষ না পেয়ে রাজকে ছেড়ে দিয়ে আবিরকে ধরে নিয়ে চলে যায়। রাজ আবারও নিজের মতো কাজ করতে শুরু করে। 3 মাস পর হঠাৎ একদিন রাজদের রেস্টুরেন্টকে বেআইনি বলে গুড়িয়ে দেয় সরকারি লোক। সেই সাথে রাজের চাকরিও চলে যায়। রাজ আবারও কাজ হারিয়ে দিশেহারা হয়ে ঘুরতে থাকে। রাতে রেস্টুরেন্টের সামনে পুরাতন বগিতে শুয়ে আছে রাজ। এমন সময় কারো চিৎকারে রাজ লাফ দিয়ে ওঠে, দ্রুত বের হয়ে খুঁজতে থাকে আশেপাশে, কিন্তু কই কেউ তো নেই। ঠিক তখনই অন্ধকারে একটা হাত এসে রাজের পা শক্ত করে চেপে ধরে। রাজ ভয়ে শিউরে ওঠে, পায়ের দিকে তাকিয়ে দেখে রক্তাক্ত অবস্থা একটা লোক রাজের পা চেপে ধরে আছে। রাজ দ্রুত লোকটার মাথা চেপে ধরে, কারণ মাথা দিয়ে প্রচুর পরিমাণ রক্ত বেরোচ্ছিল। আপনার এই অবস্থা কি করলো? আমি চিনি না বাবা, প্লিজ আমাকে হসপিটালে নিয়ে চলো। বাসায় হয়তো আমার গাড়িটা থাকতে পারে, যদি ওরা না নিয়ে থাকে। এই নাও বাবা চাবি। রাজ চাবিটা নিয়ে দ্রুত গাড়ি আনতে যাবে, এমন সময় পেছন থেকে ছিকদার সাহেব চিৎকার করে বলে, বাবা
আমি তোমাকে চিনি না, তবে শোনো, আমার গাড়িটার দাম বেশি না, 30 লাখ টাকা মাত্র। গাড়ির লোভে পড়ে আমাকে এখানে রেখে চলে যেও না, আমাকে বাঁচাও, আমি তোমাকে ডাবল দেব। রাজ শিকদার সাহেবের কথা শুনে মুচকি হাসি দেয়। তারপর দ্রুত গাড়ি নিয়ে এসে শিকদার সাহেবকে কোলে তুলে নিতে নিতে বলে, আঙ্কেল, আমি এতিম আর গরিব হতে পারি, কিন্তু লোভী না। আপনার গাড়ি আপনারই থাকবে, আমার কিছুই চাই না। আপনি সুস্থ হন, এটাই কাম্য। রাজ আর কোনো কথা না বলে শিকদার সাহেবকে দ্রুত গাড়ি করে হসপিটালে নিয়ে আসে। হসপিটালে শিকদার সাহেবকে দেখা মাত্রই দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে যায়, আর রাজ চুপচাপ দাঁড়িয়ে বসে থাকে। ঠিক তখনই নার্স এসে রাজকে জানায় A+ রক্ত দরকার। রাজ দ্রুত ব্লাড ব্যাংক থেকে নিজের কাছে থাকা 1000 টাকা দিয়ে রক্ত নিয়ে এনে নার্সের হাতে দেয়। নার্স দ্রুত নিয়ে চলে যায় অপারেশন থিয়েটারে। রাজ আবারও বসে একটা চেয়ার পরে। দেখতে দেখতে রাত কেটে গিয়ে দিনের আলো ফুটে। রাজের প্রচুর খিদা পেয়েছে, এখনো খাবে কি, পকেটেও টাকা নেই। ঠিক তখনই একটা নার্স এসে রাজকে পাশে বসে। তারপর, কি ভাই, গতকাল রাত থেকে দেখছি আপনি এখানেই বসে আছেন, ক্ষুধা কি লাগেনি আপনার? রাজ মৃদু হেসে বলে, লেগেছে তো বটেই বোন, কিন্তু পকেটে টাকা নেই। যেটা ছিল রক্তে কিনেই শেষ হয়ে গিয়েছে। মানে আপনি না শিকদার সাহেবকে হসপিটাল নিয়ে এসেছেন? তিনি আপনার কে হন? উনি যে শিকদার সাহেব, আমি আপনার থেকেই জানতে পারলাম। আসলে আমি নিজেও চিনি না ওনাকে। রাস্তায় দেখি কয়েকটা গুন্ডা আর ডাকাত ওনার মাথায় ধারালো ছুরি দিয়ে কুপিয়ে পকেটে যা ছিল নিয়ে চলে যায়, আর আমি তাকে হসপিটালে নিয়ে আসি। আপনি চাইলেই তো ওনাকে বাঁচাতে পারতেন। আমি যদি হিরোর মতো ডাকাতদের সামনে যেতাম, তবে কি এমন গ্যারান্টি আছে যে ডাকাত আমাকেও মারবে না? আর আমি তো বাঁচিয়েছি ওনাকে হসপিটালে এনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাও ঠিক। তা ভাই, তুমি কি একাই উপকার করবে? আমাদেরও তো একটু উপকার করার সুযোগ দাও। মানে? মানে বলছি, যাও বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। না না, আপনার কম পড়ে যাবে আপু, আপনি খান। একটু আগে বোন বলে ডাকলে, এখন আবার আপু? তুমি আজব বটে। সে যাই হোক, প্লিজ যাও, ফ্রেশ হয়ে এসে খাবারগুলো খাও, গরম আছে। রাজ আর না করতে যাবে এমন সময় পেটে টান পড়ে। ইচ্ছে না থাকা সত্ত্বেও অশান্ত পেটকে শান্ত করতেই রাজ ছুটে যায় বাথরুমে ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে বের হতেই নার্স এসে রাজের হাতে টিফিন বাটি দিয়ে বলে, এই নাও আজকে তোমার টিফিন, আর হ্যাঁ, তোমার পেশেন্টের জ্ঞান ফিরেছে, চাইলে দেখা করতে পারো। রাজ মনে মনে ভাবতে থাকে, হয়তো এই লোকটাও কোনো কিছু খায়নি। রাজ টিফিন বাটি হাতে নিয়েই ভেতরে ঢুকতে দেখতে পায় শিকদার সাহেব শুয়ে আছে, মাথায় ব্যান্ডেজ আর হাতে সুচ ফোটানো। আসসালামু আলাইকুম, কেমন আছেন এখন? শিকদার সাহেব রাজের দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। তারপর, ওয়ালাইকুম আসসালাম বাবা, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তা তোমাকে কষ্ট দিলাম তাই না? না না, কষ্ট কিসের? আপনার তো বোধহয় ক্ষুধা পেয়েছে, একটু উঠুন কষ্ট করে। শিকদার সাহেব উঠে বসে রাজ সবটুকু খাবার শিকদার সাহেবকে খাইয়ে দিয়ে চলে আসতে নিবে। এমন সময় শিকদার সাহেব রাজকে ডাক দেয়। বাবা রাজ, এদিকে এসো। রাজ এগিয়ে যেতে শিকদার সাহেব ক্রেডিট কার্ড সাবডিট এর হাতে ধরিয়ে দিয়ে বলে, আমি জানি বাবা, তুমি খাওনি, আমি পুরোটা খেয়ে ফেলেছি। ডাকাতরা হয়তো অশিক্ষিত ছিল, তাই আমার এই ক্রেডিট কার্ডকে সাধারণ ভেবে নেয়নি। নাও ক্রেডিট কার্ড, আর যাও একটু করে বাহির থেকে কিছু খেয়ে এসো। না না, এর প্রয়োজন নেই। আমি জানি আছে, তুমি যাও প্লিজ, না করো না বাবা। রাজ ক্রেডিট কার্ড নিয়ে বের হয়ে আসে কেবিন থেকে, আর বাইরে হসপিটালের সামনেই থাকা রেস্টুরেন্টে ঢুকতে যাবে অমনি দেখতে পায় 7-8 বছরের বয়সী একটা ছেলে খাবারের দিকে চাতক পাখির মতো চেয়ে আছে। রাজ মুচকি এসে ছেলেটার কাঁধে হাত রেখে বলে, কিরে ভাই, কিছু খাবেই? ছেলেটা মুখ তুলে রাজের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। হয়তো সে বোঝার চেষ্টা করছে খাবার চাইলেই রাজ ধমক দেবে নাকি খাওয়াবে। কিরে ভাই, এভাবে চেয়ে না থেকে বল কি খাবি, ভয় নেই, কিছুই বলবো না আমি। কোনটা খাবি? ছেলেটা এবার সদ্য হাত পড়ে যাওয়া মুখে হাসি দিয়ে বলে, ভাইজান, ওই যে বড় বড় রান্নাগুলো দেখছেন না, ওইটাই খামো। রাজ তাকিয়ে দেখে খাসির রান। রাজ হেসে বলে, চল চল, ওই রান্নাটাই তোকে খাওয়াবো। এমন সময় পাশে দাঁড়িয়ে থাকা অচেনা লোক ছেলেটাকে ধমক দিয়ে রাজকে বলে, আরে ভাই, কেন করছেন এইসব? টুকাই কি কেন শুধু শুধু খাওয়াবেন? ও
ওদের খাওয়ানো সে ওই দেওয়ান পীরের মাঝে আছে না, সেখানে দিয়ে দিন, অনেক ভালো হবে। ভাইজান, মৃত্যু মানুষকে যে টাকাটা দেব সেই টাকাটা কি বলুন তো? সেই টাকাটা নিশ্চিত আপনাদের মতো ভণ্ড সাধুদের পেটেই যাবে। তার চেয়ে এই ছোট ভাইটাকে খাওয়ানোর অনেক অনেক ভালো। লোকটা রাজের দিকে তাকিয়ে বিড়বিড় করতে করতে চলে যায়। রাজ বুঝতে পারে লোকটা হয়তো তাকে গালি দিতে দিতে চলে যাচ্ছে। রাজ আর দেরি না করে ছোট ছেলেকে পেট ভরে খাইয়ে সাথে 10 টাকা 100টা নোট দিয়ে বিদায় করে চলে আসে শিকদার সাহেবের কেবিনে। তারপর, আঙ্কেল, আপনাকে না জানিয়ে একটা কাজ করে ফেলেছি। কি করেছো? আসলে আঙ্কেল, আমি আপনার টাকা আমার এক ছোট ভাইকে খাবার খাইয়েছি, সাথে 1000 টাকাও দিয়েছি। আপনি যদি কিছু মনে না করতেন তাহলে ভালো হতো। সাব্বাস, ভালো কাজ করেছো বাবা। এখন চলো বাসায় যাব। হসপিটাল থেকে আমাকে ছেড়ে দিয়েছে, বাসায় যেতে পারবো এখন। এই নিন আপনার কার্ড। আমি তাহলে আসছি আঙ্কেল। রাজ ওর ব্যাগটা নিয়ে বের হতে যাবে, অমনি শিকদার সাহেব রাজের হাত ধরে। তখনই রাজের মনে পড়ে গাড়ির চাবি তো ওর কাছেই রয়ে গেছে। ও সরি আঙ্কেল, এই নিন আপনার গাড়ির চাবি, ভুলেই গিয়েছিলাম। কথাটা বলেই রাজ চাবি বের করে দিতে যাবে, অমনি শিকদার সাহেব বলে, আরে বাবা, আমি গাড়ি কার্ড কিছু চাইনি। আমি বলেছি আমরা বাসায় যাব। এর মানে আমি একা নয়, তোমাকেও নিয়ে যাব। মানে আমি কেন যাবো আঙ্কেল আপনার বাসায়? আমি চাই না কারো বোঝা হয়ে থাকতে। পাগল ছেলে, শোনো, আমি তোমার ব্যাগে হাত দিয়েছি। তোমাকে না বলেই তোমার সব সার্টিফিকেট আমি দেখেছি, আর ডায়েরিটাও আমি পড়েছি। বুয়েটে ইঞ্জিনিয়ার হওয়াটা তোমার স্বপ্নটাকে বাস্তব রূপ দেবে না? সব স্বপ্ন তো আর পূরণ করা যায় না আঙ্কেল, কিছুটা অপূর্ণ থেকে যায় পরিবারের মিথ্যা অভিযোগে। থাক, মন খারাপ করো না, চলো আমি তোমাকে ভর্তি করাবো বুয়েটে। কোনো কথা বলবে না। রাজকে সত্যি আর কোনো কিছু বলতে না দিয়ে সোজা নিয়ে এসে গাড়ির ড্রাইভিং সিটে বসিয়ে ওর পাশে বসে তারপর, এবার বলো, কেন তোমার স্বপ্ন পূরণ হবে না? বলছি, তবে দয়া করে আমার ওপর কোনো প্রকার করুণা করবেন না প্লিজ। বলো, করবো না। রোজকার মতো ঘুমিয়েছিলাম, এমন সময় আমার মামাতো বোন এসে চিৎকার করতে শুরু করে আর নিজেই নিজের কাপড় ছিঁড়ে ফেলে। আমি ওকে নিজের কাপড় ছিঁড়ে ফেলা দেখে মুখ চেপে ধরতে গিয়েও ধস্তাধস্তি শুরু করে, আর এতেই অনেকটা রেগে গিয়ে আমি আমার মামাতো বোনকে থাপ্পড় মারি। আর তখনই দরজা ভেঙে আমার বাবা, মা আর মামা ভেতরে আসে। আমাকে আর আমার বোনকে এই অবস্থায় দেখে বাবার বুঝতে বাকি থাকে না রুমে কি হচ্ছিল। বাবা এমনিতেই রাগে ছিলেন, সবসময় আমাকে শাসন করতেন। আমি বাবাকে বলতে চাচ্ছিলাম কি হয়েছে, কিন্তু না, বাবা আমার বলার সময়টুকু না দিলেই নরপশু বলতে বলতে মারতে শুরু করেন। আর রাগের মাথাতেই বলে ফেলেন আমি ছিলাম তাদের কুড়িয়ে পাওয়ার সন্তান। তাদের সন্তান না হয় আমাকে কুড়িয়ে নিয়ে গিয়েছিল রাস্তা থেকে, আর আবার তারাই আমাকে রাস্তায় ফেলে যায়, তাও আধমরা অবস্থায়। নিজের জীবন বাঁচাতে রাস্তায় হাঁটতে গিয়ে একটা গাড়ির সাথে ধাক্কা লাগে আমার। দীর্ঘ 3 মাস পর সুস্থ হলে আমি চলে আসি সেখান থেকে। কেন শুধু শুধু আরো তাদের কাছে ঋণী হব? থাক, যা হবার হয়েছে। সামনে গিয়ে পেছনের গলিতে আমাদের বাসা। রাজ শিকদার সাহেবের কথা মতো সামনে গিয়ে পেছনের গলির বিশাল বড় গেট দিয়ে গাড়ি নিয়ে ভেতরে ঢুকে পড়ে। শিকদার সাহেব আগে আগে গাড়ি থেকে নেমে রাজকে নিয়ে ভেতরে যেতে থাকে। রাজ বাসার ভিতরে গিয়ে পুরো চমকে ওঠে। আশেপাশে কেউ নেই, পুরো বাসায় শুধু 2জন মানুষ। আঙ্কেল, এত বড় বাসায় কেউ নেই কেন? আছে, তোমার আন্টি আর আমার মেয়ে সিঙ্গাপুরে থাকে ওর নানা নানি দাদা দাদির সাথে, আর আমি এখানে একাই থাকি ব্যবসার কাজে। ও, তাছাড়া আর কেউ নেই? আছে 15টা কাজের লোক, যারা কাজ করে এখন ঘুমাচ্ছে। দেখছো না দুপুর 2টা বাজে? তুমি ওই যে দ্বিতীয় তলার সিঁড়ির ডান পাশে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো, যাও। আর কিছু লাগলে আমাকে বা কাজের লোককে গিয়ে বলবে। রাজ ধীরে ধীরে চলে আসে রুমে। রুমের ভেতরে ঢুকতেই পুরোই চমকে যায়। একটা ঘর ওদের পুরো বাসার সমান। রাজ আর লোভ সামলাতে পারে না। রাজকে বিছানায় শরীর এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়ে। এক ঘুমে দুপুর গড়িয়ে রাত, আর রাত গড়িয়ে সকাল হয়ে যায়। সকালের মিষ্টি আলোয় রাজের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রথমবারের মতো দরজা খুলে বের হতেই দেখতে পায় 2জন সার্ভেন্ট দাঁড়িয়ে আছে রুমের সামনে। রাজকে দেখে 2জনই মুচকি এসে স্বাগতম জানায়। তারপর রাজকে নিয়ে চলে আসে ডাইনিং টেবিলের সামনে, যেখানে আগে থেকেই বসেছিল শিকদার সাহেব। রাজকে আসতে দেখে শিকদার সাহেব রাজকে তার পাশে বসায়। তারপর,
বাবা, ঘুম কি হয়েছে? পুরো 18 ঘন্টা ঘুমিয়েছো? জি আঙ্কেল, আসলে কতদিন যে নির্ঘুম কাটিয়েছি নিজেও জানি না। নাও, আর পুরনো কথা মনে করতে হবে না। 11টায় তোমাকে নিয়ে বুয়েটে যাব, তোমার ভর্তি সম্পর্কে খোঁজ নিতে। রাজ চুপচাপ খাওয়া শেষ করে চলে আসে বুয়েটে। বুয়েটের অধ্যাপক সিকদার সাহেবকে দেখেই দাঁড়িয়ে যায় আর হাসি মুখে বলে, আরে শিকদার বন্ধু যে, তা হঠাৎ এখানে এলি? এলাম আমার ভাতিজাকে ভর্তি করিয়ে দিতে। কি বলিস? তোকে এখানে আসতে কে বলেছে? আমাকে ডাকতি, আমি নিজে গিয়ে ভর্তি করিয়ে নিতাম। ভাতিজা নতুন শহরে, তাই চিনিয়ে দিলাম। শোন, একটু দেখে রাখবি, বুঝতে পেরেছিস? আরে সাহেব, আপনার একদম চিন্তা করতে হবে না। বাবা, তোমার নাম কি? আর তোমার সার্টিফিকেটগুলো আমাকে একটু দাও তো। জি, আমি রাজ আহমেদ। কথাটা বলেই রাজ হাতে থাকা ফাইলটা এগিয়ে দেয়। অধ্যাপক কিছুক্ষণ চোখ বুলিয়ে সিকদার সাহেবের দিকে তাকায়, তারপর, দোস্ত, কিছু দিতে হবে রে, কারণ ভর্তি তো অনেক আগে শেষ হয়ে গিয়েছে। সেই সিটগুলো আছে, সবগুলোই পেইড। সিট এখন নিতে হলে 1-1.5 লাখ টাকা দিতেই হবে। শালা, এই জন্যই বললি বাসায় গিয়ে ভর্তি করিয়ে নিবি। তোর ব্যাংকে পাঠিয়ে দিব, তুই আমার ভাতিজাকে ভর্তি করিয়ে নে। হা 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 হা, আগেই জানতাম ধনকুব সাহেবের কাছে এসব সামান্য বিষয়। তা বাবা রাজ, কোন বিষয়ে ভর্তি হতে চাও? তোমার তো রেজাল্ট ভালো, তুমি চাইলে পাওয়ার নিতে পারো। জি, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই। ঠিক আছে, তোমার সব কিছু আমাকে দিয়ে যাও, আমি বাকিটা দেখে নেব। আর শিকদার, তুই কিন্তু আমার ব্যাংকে পাঠিয়ে দিতে ভুলবি না। না রে বন্ধু, ভুলবো না রে। রাজ, তাহলে যাও, ফার্স্ট ক্লাস করে এসো, আমি গেলাম। গাড়িটা রেখে যাচ্ছি, যাওয়ার সময় নিয়ে যেও। আর অধ্যাপক সাহেব, চলুন একটু ঘুরে আসি। না, আজ আর যাবো না, কাজ আছে। আমি পিয়নকে ডেকে দিচ্ছি, ও রাজকে রেখে আসবে ওর ক্লাসে। একটু পর পিয়ন এসে নিয়ে যায় রাজকে। ক্লাসের সামনে আসে পিয়ন। পান খেয়ে দাঁত টকটকে করে দাঁত ফেলাগুলো বের করে বলতে থাকে, ভাতিজা, পান খাওয়াইও, ক্লাস দেখাই দিলাম না। থাক, শুধু পান না, মাটন বিরিয়ানিও খাওয়াবো। এই নাও 500 টাকা। চাচা খুশি তো? হ ভাতিজা, তুমি যাও, ক্লাসে যাও, কোনো সমস্যা হলে আমাকে জানাইবা, কেমন? রাজ ক্লাসে চলে যায়। প্রতিদিনকার মতো সবগুলো ক্লাস শেষ করে বিশাল বড় ক্যাম্পাসে ঘুরতে থাকে রাজ। এমন সময় কয়েকটা ছেলে রাজকে ডাক দেয়। রাজ ছেলেগুলোর দিকে তাকিয়ে দেখে সিনিয়র বড় হয়, তাই আর দেরি না করে ছেলেগুলোর সামনে গিয়ে আসসালামু আলাইকুম ভাইয়া, কিছু বলবেন? রাজের সালাম দেওয়ার শুনে মুহূর্তেই তাদের হাসি মুখ ফ্যাকাশে হয়ে যায়। এমন সময় আসিফ নামে ছেলেটা বলে, ওয়ালাইকুম আসসালাম, আমাদের ধার্মিক ছোট ভাই। তা তোমাকে তো আগে কখনো দেখিনি এই বুয়েট প্রাঙ্গণে। জি, আজই আমি ভর্তি হয়েছি। কোন বিষয়ে? কম্পিউটার সফটওয়্যার। বাবা, তুমি তো দেখি খুব ব্রিলিয়েন্ট। তা ভাই শোনো, তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ ভাইয়া? এটা তোমার কাজ না, বুঝলে ছোট ভাই, এটা আমারই কাজ, কিন্তু আমি করতে একদম সাহস পাচ্ছি না, যেটা তুমি করে দেবে আমার হয়ে। জি আচ্ছা, করে দেবো। বলুন আপনার কি কাজ করতে হবে? তেমন কিছু না, ওই সামনে দেখছো না একটা হলুদ পরি, মানে হলুদ জামা পরে দাঁড়িয়ে আছে। রাজ আসিফের হাতের ইশারায় দেখিয়ে দেওয়া একটা মেয়ের দিকে তাকায়। খুব সুন্দর এলোকেশী একটা মেয়ে। হ্যাঁ ভাইয়া দেখেছি, কিন্তু কি হয়েছে এতে? আসলে ওকে আমি ভালোবাসি, বুঝলে, কিন্তু কিছুতেই বলতে পারছি না। তুমি তো ছোট, তাই তোমাকে ওর কাছে পাঠাবো, যেন তোমাকে না মারতে পারে। আচ্ছা যাবো, তারপর কি করবো ভাইয়া? গিয়ে বলবি, আপু, আমি আপনাকে ভালোবাসি। ঠিক আছে ভাইয়া, আমি মুহূর্তে গিয়ে বলে আসছি, কেমন? রাজ আর না দাঁড়িয়ে সোজা চলে আসে হলুদ জামা পরে থাকা মেয়েটার সামনে। তারপর আসসালামু আলাইকুম আপু। রিয়া কিছুটা বিরক্তি নিয়ে রাজের দিকে তাকায়, তারপর রাগী কণ্ঠে বলে, এই খ্যাত, এটা ওয়েট, বুঝলি? এখানে সালাম চলে না, হাই হ্যালো বলবি। আর আপু কিরে, আমি তোর কোন জন্মের আপু লাগি? কোনো জমেরই না, আপনাকে দেখে সিনিয়র মনে হলো তাই আপু ডাকলাম। সে যাই হোক, আমি আপনাকে ভালোবাসি। হোয়াট? কি বললি তুই? আমাকে তুই ভালোবাসিস? শালা ফিকেরির বাচ্চা, জীবনে নিজের চেহারাটা আয়নায় দেখেছিস? যদি না দেখে থাকিস, শোন আমি বলছি। তোকে দেখতে কেমন? কাউয়ার মতো গায়ের রং আর বাদরের মতো চেহারা,
চুলগুলো কতদিন হলো শ্যাম্পু করিসনি বলতো? আপু আমি না, ওই যে আশিক নামের একটা ভাই আছে না, ওই বলেছে ও নাকি আপনাকে ভালোবাসে। এই যা তো সামনে থেকে ভিখারির বাচ্চা, শুধু শুধু কানের পেছনে ঘ্যান ঘ্যান করিস না তো। চিনিস আমাকে? আমার বাবা এখানকার পুলিশ অফিসার, বুঝলি? একটা ফোন দিব, তুই সোজা জেলে। আপু আপনি আমাকে যা বলার বলেন, কিন্তু আমার মা বাবাকে নিয়ে একদম উল্টাপাল্টা কোনো কিছু বলবে না, বুঝতে পেরেছেন? সালা, তুই আমাকে রাগিয়ে দিচ্ছিস। তারা আজকে তোর একদিন কি আমার একদিন। রিয়া কথাটা বলেই কাউকে ফোন দেয়। মুহূর্তেই কয়েকটা ছেলে এসে দাঁড়ায় রিয়ার সামনে। তাদের মধ্যে আসিফও ছিল। এই আশিক, তুই নাকি আমাকে ভালোবাসিস? না তো আপু, কে বলেছে আপনাকে এই কথা? তোর সামনে দাঁড়িয়ে আছে এই ক্ষেতের বাচ্চাটাও এটাই বলেছে। তুই নাকি আমাকে বলতে ভয় পাচ্ছিলি। রাজ কিছু বলতে যাবে তার আগেই আসিফ রাজকে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় মারে। তারপর রাগী গলায় বলে, শালা, আমার নামে মিথ্যা কথা বলেছিস কেন? আপু, আজকের পর থেকে তোকে যেন আমি সামনেও না দেখি, তবে শালা এমন মার মারবো যে জীবনেও আর বাবা হতে পারবি না। কাজটাকে ঠিক করলেন ভাই? আজ কলেজে নতুন বলে এভাবে আমার সাথে মজা করবেন? এই, তুই সামনে থেকে যাবি নাকি লাথি মেরে ভাগিয়ে দেবো? ভাইজান শুধু আমাকে থাপ্পড়গুলো মারলেন, সে যাই হোক, ভালো থাকবেন। রাজ কথাটা বলে চলে আসে পার্কিং এরিয়ায়, যেখানে ওর গাড়ি রাখা ছিল। গাড়ি নিয়ে সোজা চলে আসে বাসায়। দরজার কলিং বেল বাজাতেই একটা মেয়ে দরজা খুলে দেয়। রাজ মেয়েটাকে দেখে পুরোই টাসকি খায়। এত সুন্দর মেয়েও আগে দেখেনি। এই মেয়ে, কে তুমি আর এখানে কি করছো? এই, আপনি কে শুনি? আমার বাসায় এসে আমাকেই বলছেন আমি কে? জি আমি রাজ, আর এটা আপনার বাবা হতে যাবে কোন দুঃখে শুনি? আজকালকার কাজের মেয়েরাও দেখি নিজেকে বাড়ির মালকিন হিসেবে পরিচয় দিতে ভালোবাসে। ওই, আমি বাড়ির কাজের মেয়ে? আমি শিকদারের মেয়ে, অঙ্কিতা। কি? জি, এবার বল তুই কে? দেখে তো মনে হচ্ছে কোনো ভিখারির ছেলে। জি আমি এখানে থাকি, আপনি আমাকে চিনবেন না। শিকদার আঙ্কেলকে ডাকুন, যদি বাসায় থাকে উনি আপনাকে বলতে পারবে আমি কে। না, বাবা নেই, কাজে গিয়েছে। তুই এখানেই দাঁড়িয়ে থাক, বাবা এলে শুনবো তুই কে, তারপর তোকে বাসায় ঢুকতে দিব। এমন সময় অঙ্কিতার আম্মু ভেতর থেকে বলে ওঠে, অঙ্কিতা মা, কে এসেছে রে? এতক্ষণ ধরে কিসের কথা বলছিস? জানি না মা, কোন থার্ড ক্লাসের ছেলে আমাকে এসে বলছে নাকি আমাদের বাসায় থাকে। তুমি একটু এসো তো, এই ছ্যাঁচড়াটাকে বিদায় করে দাও। অঙ্কিতার আম্মু অন্যায় হাত মুছতে মুছতে রাজের সামনে এসে দাঁড়ায়। তারপর, কে তুমি বাবা, আর কি চাও তুমি এখানে? আগে কোনোদিনও তো দেখিনি। আসলে শিকদার স্যার আমাকে ওই বাসার ওই যে সিঁড়ির ডান পাশের রুমে থাকতে দিয়েছে। ও কিন্তু বাবা, আমরা তো জানি না। তুমি কিছু মনে করো না। যদি কষ্ট করে আশেপাশে থেকে ঘুরে আসতে তবে ভালো হয়। তোমার স্যার এলে না হয় শুনবো। ম্যাম আসলে আকাশের অবস্থা তো ভালো না, চারিদিকে ঘন অন্ধকার হয়ে এসেছে, মনে হচ্ছে ঝড় হবে। এই মুহূর্তে কোথায় যাবো আমি বলুন? রাজের কথাটা শুনে অঙ্কিতার আম্মুর চেহারাটা অনেকটা বিরক্তির সাপ ফুটে ওঠে। রাজ আবারও বলে, আমার কাছে তো কোনো ফোন নেই, আপনি চাইলে স্যারকে ফোন দিয়ে শুনতে পারেন আমি কে। অঙ্কিতা রাজের কথা শোনা মাত্র ঠাস ঠাস করে থাপ্পড় মারে। তারপর রাগী গলায় বলে, তুই কে রে যে তোর মতো ভিখারির বাচ্চার জন্য বাবাকে ফোন করতে হবে? তুই চিনিস আমাদের? চুপচাপ দাঁড়িয়ে থাক, নয়তো চলে যা। আম্মু চলো তো, বৃষ্টি আসবে, আমার খুব ভয় করছে। অঙ্কিতা রাজের মুখের উপরেই দরজা লাগিয়ে দেয় ঠাস করে। দরজা লাগানোর সাথে সাথে বিকট শব্দে বিদ্যুৎ চমকায়। রাজ শিউরে ওঠে, হয়তো আশেপাশেই পড়েছে। রাজ গাড়িতে গিয়ে বসতে নিবে, তার আগে আবারও বিদ্যুৎ চমকায়। রাজ থেমে যায়। প্রচণ্ড জোরে শিলাবৃষ্টি হতে থাকে। এই বৃষ্টির মধ্যে গাড়িতে গিয়ে বসতে গেলে রাজের মাথা নিশ্চিত ফেটে যাবে। দরজার সামান্য কার্নিশ ঘেঁষে রাজ দাঁড়িয়ে আছে। প্রায় ঘন্টাখানেক হয়ে গেল, তবুও বৃষ্টি থামার কোনো নাম গন্ধই নেই। ঠিক তার কিছুক্ষণ পরেই শিকদার সাহেব গাড়ি নিয়ে বাসার মধ্যে ঢুকে পড়ে। গাড়ি পার্কিং করে দরজার সামনে আসতেই চমকে যায় রাজকে বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে থাকতে দেখে। এর মধ্যে রাজের কাঁপুনি শুরু হয়ে গিয়েছে। এই কি রাজ বাবা, এভাবে তুমি বাইরে দাঁড়িয়ে কেন? ঠান্ডা লেগে গিয়েছে তো তোমায়? আসলে আঙ্কেল আপনার মেয়ে আর ম্যাম কেউ আমাকে চেনে না, তাই বাসায় প্রবেশ করতে দেয়নি।
আমাকে ফোন করবে না? আমার মোবাইল নেই। শিকদার সাহেব রাজের মাথায় হাত দিয়ে দেখে অনেক গরম হয়ে গেছে। আর দেরি না করে শিকদার সাহেব দরজা নক করতে থাকে। অঙ্কিতা ভেবেছে রাজ নক করছে, তাই দরজা খুলে না। একের পর এক দরজা নক করেই যাওয়ায় অঙ্কিতা বিরক্ত হয়ে দরজা খুলেই সামনে না তাকিয়ে বলে, এই ছোট লোকের বাচ্চা, তোকে যে এতগুলো থাপ্পড় দিলাম, তবুও কি তোর থাপ্পড় খাবার শখ মেটেনি? অঙ্কিতা, সামনে তাকিয়ে দেখ, আমি ছোট লোকের বাচ্চা কিনা। অঙ্কিতা হঠাৎ তার বাবার কণ্ঠ শুনে সামনে তাকিয়ে শিকদার সাহেবকে জড়িয়ে ধরতে যাবে। তার আগেই শিকদার সাহেব পেছনে চলে যায় আর রাজকে ধরে ধরে বাসায় নিয়ে আস্তে আস্তে বলে, মা অঙ্কিতা, আর কাউকে ঢুকতে দিস বা না দিস সেই বিষয়ে আমি কিছুই বলবো না। তবে শোন, দয়া করে এই যে ছেলেটাকে দেখছিস, ও রাজ, একে কখনো আর একটা অপমানও করবি না। বাবা, তুমি এই ছোট লোকের জন্য আমাকে বকতে পারলে? এমনকি আমাকে জড়িয়েও ধরলে না? ধরতাম, কিন্তু মুড খারাপ করে দিলি রে মা। সে যাই হোক, ঘরে গিয়ে তোর আম্মুকে ডেকে নিয়ে আসো তো। আর রাজ বাবা, তুমি চলো রুমে। ইস, শরীরটা পুড়ে যাচ্ছে, এভাবে কেউ পাগলামি করে? রাজ তখন কথা বলার অবস্থা নেই, জ্বর প্রায় 100-র বেশি। শিকদার সাহেব নিজেই রাজের কাপড় পাল্টিয়ে দিয়ে শরীরের ওপর কম্বল দিয়ে চলে যায়। এমন সময় অঙ্কিতার আম্মু শিকদার সাহেবের সামনে এসে বলে, কি হয়েছে অঙ্কিতার আব্বু, ডাকছো কেন? আর এ কি, ছেলেটাকে তুমি এই রুমে কেন এনেছো? কেন এনেছে সেটার কৈফিয়ত কি তোমাকে দিতে হবে অঙ্কিতার আম্মু? আর তুমি ছেলেটাকে ভেতরে ঢুকতে দাওনি কেন? কে? আমি কি চিনি নাকি যে ভিতরে আসতে দিব? অঙ্কিতা হাঁ করে ওর বাবা মা থেকে চেয়ে আছে, যেটা দেখে শিকদার সাহেব প্রেমে ধমক দেয় অঙ্কিতাকে। অঙ্কিতা, কি শিখলে তুমি বিদেশে? বড়দের কথা বলার সময় সেখানে থাকতে নেই, এটা তুমি জানো না? এই অঙ্কিতার আম্মু, অঙ্কিতাকে কি শিখিয়েছ শুনি? মানে আসলে থাক, আর কষ্ট করে কাউকে বিদেশের মাটিতে যেতে হবে না। আজ থেকে পার্মানেন্টলি এখানে থাকবে। বাবা মাকেও নিয়ে আসবো খুব শীঘ্রই। এটা কেমন কথা? তোমার মেয়ের পড়াশোনা আছে না? দেখলাম তো কেমন পড়াশোনা করেছে তোমার মেয়ে। মনুষ্যত্ব বলে কিছুই শেখাতে পারোনি। আজ থেকে ওকে আমি শিক্ষা দেব। তোমার কি হয়েছে বলো তো? মাথায় আঘাত লেগেছে কি? তোমার মাথায় প্রবলেম হয়েছে? এত রাগ দেখাচ্ছ কেন? আর এই ছেলেটার জন্যই তুমি এই দিনে কেন? এত সামান্য একটা ছেলের কোনো জোস খ্যাতি কি আছে ওর? শিকদার সাহেব ঠাস ঠাস করে থাপ্পড় মারে অঙ্কিতার আম্মুকে। তারপর আগে গজগজ করতে করতে বলে, তোর নিজেরও দেখি মনুষ্যত্ব নেই, তোর মতোই মেয়েটা হয়েছে। এই, তুই জানিস আমি যে আজ এখানে দাঁড়িয়ে আছি সেটা কার জন্য? এই যে দেখছিস না, তোদের ভুলে জ্বরে কাতরাতে থাকা ছেলেটার জন্য। তোদের কাছে ও সামান্য, ও আমার কাছে অমূল্য ধন। অঙ্কিতার আম্মু জীবনে প্রথম এতগুলো থাপ্পড় খেয়ে কিছুক্ষণ ট্যাচি হয়ে কান্না করলেও শিকদার সাহেবের কথাগুলো শুনে মাথা নিচু করে ফেলে আর বলে, সরি, তুমি আমাকে আগে বললে কি হতো? বললে কি আর দেখতে পারতাম তোমাদের মাঝে কোনো মনুষ্যত্ব আছে কি না? আরে, বিদেশে তো এই মনুষ্যত্ব শেখার জন্যই পাঠিয়েছিলাম, কিন্তু তোমরা তো দেখি তার কও শেখোনি। দ্রুত যাও, বাবা মাকে দেশে চলে আসতে বলো। অনেক হয়েছে বিদেশে বসে বসে খেয়ে ফুর্তি করার দিন। এখন থেকে আমি 1 পয়সাও দেব না। আগে যেমন চাষাবাদ করে খেত, ফিরে এসে সেটাই করবে। ওহো, তুমি এমন করছো কেন? প্লিজ শান্ত হও। তুমি কি জানো না ওরা বৃদ্ধ হয়ে গিয়েছে, এখন কিভাবে চাষাবাস করবে? ও আচ্ছা, ওনাদের কথা ভাবলে। তা বলি, তুমি কি জানো না একটা ছেলে এই শিলাবৃষ্টিতে 3 ঘন্টা কি করে দাঁড়িয়ে থাকবে? অঙ্কিতার আম্মু মাথা নিচু করে ফেলে। শিকদার সাহেব রাগে গজগজ করতে করতে বলে, এই, দাঁড়িয়ে আছো কেন এখনো শুনি? তাড়াতাড়ি যাও, ছেলেটার মাথায় জলপট্টি দিয়ে দাও। ইস, ছেলেটার কি অবস্থা করেছে। শিকদার সাহেব দ্রুত তার ডাক্তার বন্ধু ইকবালকে ফোন দিয়ে আসতে বলে। ইকবাল দ্রুত চলে আসে আর অস্থির হয়ে প্রেশার মাপার যন্ত্র নিয়ে
শিকদার সাহেবের সামনে এসে বলে, এই হাতটা এগিয়ে দে দ্রুত। তোকে কতবার বলেছি টেনশন করিস না। আরে আমার কিছু হয়নি রে, আসলে রাজের জ্বর এসেছে বৃষ্টিতে ভিজে। একটু দেখ তো কি ঔষধ খাওয়ালে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। রাজ, সে আবার কে বন্ধু? আমার বড় ছেলে, বুঝেছিস? এখন দেখ তো তাড়াতাড়ি। ইকবাল সাহেব ভ্রু কুচকে তাকায় শিকদার সাহেবের দিকে। তারপর থার্মোমিটার দিয়ে রাজের জ্বর মেপে দেখে 104। ইকবাল সাহেব নিজের ব্যাগ থেকে একটা ইঞ্জেকশন বের করে পুশ করে দেয় রাজের ডান হাতে। তারপর, টেনশন নেই বন্ধু, এখন একটু গরম কিছু খাইয়ে দে। শরীরটা তো ছেলের অনেক দুর্বল। ঠিক আছে, খাইয়ে দিচ্ছি। অঙ্কিতের আম্মু, যাও তো তাড়াতাড়ি কিছু নিয়ে আসো। অঙ্কিতার আম্মু দ্রুত চলে যায় কিচেনে। আর যাওয়ার আগে অঙ্কিতার ঘরে উকি দিয়ে দেখে অঙ্কিতা ওর বয়ফ্রেন্ড আকাশের সাথে কথা বলছে। রেগে যান তিনি, ছুটে গিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় মারে অঙ্কিতার গালে। তারপর, আমাকে তোর বাবার সামনে রেখে চলে এসেছিস, তোর জন্য আজকে আমাকে তোর বাবা প্রথম মেরেছে, আর তুই এখানে বসে প্রেম করছিস? অঙ্কিতা গালে হাত দিয়ে ফোনটা কেটে দিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলে, আম্মু তুমি আমাকে মারলে? অঙ্কিতার আম্মু কিছু বলতে যাবে তার আগে শিকদার সাহেব চেঁচিয়ে বলে ওঠে। অঙ্কিতার আম্মু দৌড়ে যায় কিচেনে আর দ্রুত স্যুপ রান্না করে নিয়ে আসে শিকদার সাহেবের সামনে। শিকদার সাহেব স্যুপটা হাতে নিয়ে পরম আদরে রাজকে খাইয়ে দিয়ে চলে আসে নিজের রুমে, সাথে অঙ্কিতার আম্মু। তারপর, তুমি আমাকে মারতে পারলে? তুমি অনেক বদলে গিয়েছো অঙ্কিতার আব্বু। দেখো অঙ্কিতার আম্মু, বিষয়টা সেটা নয়। তুমি কি জানো সেই রাতে আমাকে ডাকাতরা কি করে ফেলতো? আমাকে তো গুলি করতে নিয়েছিল, কিন্তু তার আগেই রাজ লাইট হাতে দৌড়ে আসে আর নিজের জীবন বাজি রেখে আমাকে রক্ষা করে। সেই ছেলেটাকে তোমরা মা মেয়ে মিলে 3 ঘন্টা বৃষ্টিতে ভিজিয়েছো। সরি, প্লিজ রাগ করো না। শোনো না, আসলে অঙ্কিতার তো বয়স হয়েছে, বিয়ে দিতে হবে না? হ্যাঁ হবে, তবে এখন নয়, আরো পরে। তোমার মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, ওকে বিয়ে করতে চায়। ও আচ্ছা, তার ছেলের নাম কি? ছেলের নাম আকাশ। আকাশ গ্রুপ অফ কোম্পানির সিইও। ও আচ্ছা, তুমি কি জানো না আকাশের বাবা আমার কি হয়? তোমার শালা হয়ে আর ওর সাথে তোমার কথা কাটাকাটি আছে আমি জানি, কিন্তু আমাদের জন্য মেয়ের ভালোবাসাকে তো আর নষ্ট করতে পারি না, বলো? হ্যাঁ বুঝতে পেরেছি, আর তুমি তো জানোই আকাশের বাবা আমার কাছে কি চায়। আরে ধুর, বাদ দাও তো, আগের ওসব ভুলে যাও। আমি আমার ভাইকে চিনি, ও এখন আর আগের মতন সম্পদের পাগল নেই। তাছাড়া আমি ওকে আমার সম্পদ দিয়ে দিয়েছি। শিকদার সাহেব চমকে যায় তার স্ত্রীর কথা শুনে। চোখগুলো বড় বড় করে তাকায় তার দিকে। তারপর, কি তুমি দিয়ে দিয়েছো? তুমি জানো না আমি ওই সম্পদগুলো ওর থেকে চড়া দামে কিনে নিয়েছিলাম, তবু তুমি কেন দিয়েছো? ইয়ে না, মানে এই অনেকদিন পর এলাম, একটু আদর করব না প্লিজ? শিকদার সাহেব মুচকি হেসে তার স্ত্রীকে নিজের বুক থেকে সরিয়ে দিয়ে বলে, অঙ্কিতার আম্মু, কয়েকদিন পর অঙ্কিতার বিয়ে হবে, এখন কি আর সেই যুবক বয়স আছে বলো? তাছাড়া তুমি তো এখন আগের মতো নেই, অনেক যুবতী হয়ে গেল, তোমাকে আমি সামলাতে পারবো না। ধুর, তুমিও না। এখন বলো না, আকাশদের কি আসতে বলবো বাসায়? অঙ্কিতা তো আর থাকতেই পারছে না আকাশকে ছাড়া। হ্যাঁ আসতে বলো, সব যখন ঠিক করেই ফেলেছো তখন আমি বা আর কি বলবো বলো? এমন করে কথা বলছো কেন? মেয়ের খুশিতেই তো আমাদের সুখ, তাই না? হ্যাঁ আচ্ছা শোনো, আমি রাজকে দেখে আসি, ছেলেটার জ্বর কমলো নাকি বাড়লো। শিকদার সাহেব উঠে যেতে অঙ্কিতার আম্মু তার ভাই রাসেলকে ফোন দেয়। হ্যালো রাহেল, তোর দুলা ভাই রাজি হয়ে গেছে রে, তুই প্লিজ তাড়াতাড়ি করে আকাশ বাবাকে নিয়ে চলে আয়। সত্যি বলছো আপা? আমি আগামীকালকে আকাশকে নিয়ে যাব, কেমন? ঠিক আছে, চলে আসিস কেমন? অঙ্কিতার আম্মু ফোন কেটে দিয়ে সোজা চলে যায় তার মেয়ের কাছে। আর খুশির খবরটা অঙ্কিতাকে জানাতেই অঙ্কিতা আর তার আম্মু ডিজে গান ছেড়ে ডান্স করতে থাকে। এদিকে শিকদার সাহেব রাজের জ্বর মেপে ঘর থেকে বের হতেই
উচ্চস্বরে গান শুনে হাতে একটা লাঠি নিয়ে অঙ্কিতার ঘরে প্রবেশ করা মাত্রই অঙ্কিতার আম্মু আর অঙ্কিতা অবস্থা দেখে শিকদার সাহেবের মাথায় রক্ত উঠে যায়। কারণ মা মেয়ে দুজনেই শর্ট গেঞ্জি আর প্যান্ট পরে ডান্স করছিল। এদিকে অঙ্কিতার আম্মু শিকদার সাহেবকে দেখে ভয়ে স্তব্ধ হয়ে যায় আর অঙ্কিতার অবস্থা খারাপ হয়ে যায়। শিকদার সাহেব কিছু না বলে অঙ্কিতার আম্মুর চুলের মুঠি ধরে নিজের রুমে নিয়ে আসে। তারপর, কি রে শারমিন, তোকে না আমি ভালো ভাবতাম, বিশ্বাস করে তোদের বিদেশে রাখলাম, আর তুই কি করলি? অঙ্কিতার আব্বু প্লিজ শুনো না আমার কথা। আমি না আসলে খুশিতে এসব করে ফেলেছি, প্লিজ মাফ করে দাও। তোকে তো আগে ঠিক করতে হবে, না হলে তো হবে না। আর এখন তোকে ছেড়ে দিলে তোর সাহসটা বেড়ে যাবে। কথাটা বলেই শিকদার সাহেব হাতে থাকা লাঠি দিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে তার স্ত্রীকে পেটাতে থাকে। প্রায় 1 ঘন্টা পেটানোর পর যখন তার স্ত্রী মেঝেতে শুয়ে পড়ে তখন ছেড়ে দেয় আর হাত থেকে লাঠিটা ফেলে দিয়ে চুলের মুঠি ধরে বিছানায় শুয়ে দিয়ে বলে, তুই কি ভুলে গেছিস শারমিন, আমি কোন শিকদার? আগে তো জানতি আমি কেমন, তাও সাহস পেলি এসব করার। আজকের মতো তোকে বাঁচিয়ে রাখলাম মেয়ের বিয়ে বলে, নয়তো তোকে কেটে টুকরো টুকরো করে ফেলতাম আমি। রাগে শিকদার সাহেব সোজা রাজের রুমে চলে যায় আর রাজের চেহারাটা দেখা মাত্রই শান্ত হয়ে যায়। এদিকে অঙ্কিতা তার বাবার এত রাগ থেকে কিছু বলতে না পারলেও কাপড় পরে নিয়ে চুপি চুপি চলে আসে তার আম্মুর কাছে আর এসে দেখে তার আম্মুর পুরো শরীর জখমের চিহ্ন বুঝতে পারে কি হয়েছে এতক্ষণ। আম্মু, বাবা তোমাকে মেরেছে? তোকে আমি কতবার বারণ করলাম আমি ওসব পরে নাচবো না, তুই শুনলি না? নাচালি এখন দেখ, আমাকে তোর বাবা বিছানায় শুয়ে দিয়ে গেছে। একে তো তোর বাবার কথা না শুনে আমি আমার সব সম্পত্তি আমার ভাই রাহেলকে দিয়ে দিয়েছি, যে তোর বাবা আমার হওয়া সত্ত্বেও কিনে নিয়েছিল। আম্মু প্লিজ, আকাশের সাথে আমার বিয়েটা দিয়ে দাও। আমি বাবার সামনে থাকতে পারছি না, ভয়ে আমার গলা শুকিয়ে যাচ্ছে তার ওই রক্ত ঝরা চোখ দুটো দেখে। হ্যাঁ, তুই এখানে থেকে আমার আরো মার খেতে হবে। আমি চাই না এই বয়সে মার খেতে। তোর বাবা এখনই আমার গায়ে হাত তুলেনি কিন্তু আজ। অঙ্কিতা চলে আসে ওর আম্মুর রুম থেকে আর আকাশকে ফোন দেয়। হ্যাঁ জান, আগামীকাল আসছো তো? হ্যাঁ জান, না এসে কি আমি পারবো বলো? তোমাকে জান কাছে পেতে ইচ্ছে করছে, আসো না আজকে একটু আমার কাছে। বিয়ের পর কেমন? এখন ওসব হবে না। ধুর, তুমিও না। ঠিক আছে, বিয়ের পরই সব হবে। এখন আমাকে 10,000 টাকা দাও তো, আমার ইমার্জেন্সি দরকার। ঠিক আছে জানতি। বাকিটা বলার আগেই শিকদার সাহেব তার মেয়ের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বলে, আকাশ, আমি তোমার হবু শ্বশুর। আকাশ ভয়ে কাঁপতে কাঁপতে বলে, জি জি ফুপা, বলুন। আমাকে কি তুমি চেনো? না চিনলে তোমার বাবাকে বলো কেমন। ইয়ে না, মানে ফুপা, আমি তো মজা করছিলাম। শিকদার সাহেব মুচকি হেসে ফোনটা কেটে দিয়ে তার মেয়ের দিকে তাকিয়ে বলে, তোর কাছে যে টাকা আছে, নগদ, ক্রেডিট, বিকাশ, ব্যালক সবকিছু আজ থেকে আমি ফ্রিজ করে দিলাম। কত টাকা উড়িয়েছিস মা আমি জানি না, তবে জানিস মা, আমার 1 টাকা রোজগার করতে আমার 1 ফোঁটা ঘাম ছুটে যায়। কারো ভালোবাসায় এতটাও অন্ধ হবি না যে তোকে অন্ধ ভেবে ঠকিয়ে যাবে। তোদের বিয়ে দিতে চেয়েছি, দিয়ে দিব, কিন্তু শোন, আমার 1 টুকরো সম্পদও আমি তোকে দেব না। ভাবছিস তোর আম্মু দেবে? তাহলে ভুল। আসলে আমি না তোর আম্মুর সম্পত্তিগুলো অনেক আগেই বিক্রি করে দিয়েছি নিলামে। হয়তো কিছুদিন পরে তোর আম্মুর সব সম্পত্তি নিলাম থেকে কিনে নেওয়া রহিম চৌধুরী দখল করে নেবেন। ভাবছিস তোকে বলছি কেন? আসলে মা, তুই আকাশকে যত টাকা দিয়েছিস না, সেই টাকারও হিসাব আছে আমার কাছে। তোকে আবারও বলি, তুই হয়তো আমায় চিনিস না, আমি শিকদার, বুঝলি? বাবা প্লিজ, এভাবে আমার দিকে তাকিও না, আমি ভয়ে মরে যাব। আর কখনো আমি তোমার টাকা কাউকে দিব না। আমি তো টাকা দিতে বারণ করিনি, দিবে তুমি টাকা, কিন্তু তাকেই দিবে যার অভাব। এতে পথ শিশুদের
তারা তোমার 1 টাকা পেলেও মন খুলে হাসবে, বুঝলে? আর এসব যেন রাজ আর রাহেল না জানে। শিকদার সাহেব আর কোনো কথা না বলে চলে যায় রুমে, আর তার স্ত্রীকে বলে, শোনো শারমিন, তুমি যেমন আমাকে না জানিয়ে তোমার সম্পদগুলো তোমার ভাইকে লিখে দিয়েছিলে না, আসলে সেই কাগজপত্রের কোনো দাম নেই। কারণ কি জানো, আমি না ওই সম্পত্তি বহুত আগেই নিলামে বিক্রি করে দিয়েছিলাম, যেটা হয়তো 2-1 মধ্যে নিলাম থেকে কিনে নেওয়া রহিম চৌধুরী দখল করে নেবেন। কি? আস্তে বলো শারমিন, আস্তে। আমাকে কি চেনো না তুমি? শোনো, বাবা মা আসছে আজ, রেডি করতে থাকো সবকিছু। সারাদিন শুয়ে থাকলে হবে? আমার শরীরে অনেক ব্যথা, প্লিজ, আমি পারবো না। শিকদার সাহেব ভয়ঙ্কর হাসি দিয়ে হাতে তুলে নিতে যাবে লাঠি, তার আগেই অঙ্কিতার আম্মু দৌড়ে চলে যায় কিচেনে আর রান্না করা শুরু করে। পরদিন সকাল সকাল চলে আসে রাসেল তার ছেলে আকাশকে নিয়ে। তাদের দুজনের মুখের বিজয়ের হাসি। এদিকে নিজের ভাইকে এতদিন পর দেখে শারমিন খুবই খুশি। সবাই বসে আছে ড্রয়িং রুমে। একটু পরেই শিকদার সাহেব সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে তার স্ত্রীকে বলে, শারমিন, যাও তো, ছেলেটাকে একটু মিষ্টি খাইয়ে দিয়ে এসো। আকাশ ভাবে তাকে মিষ্টি খাওয়াবে, কিন্তু না, শারমিন মিষ্টির ট্রে হাতে নিয়ে চলে যায় উপরে। আকাশ কিছুটা লজ্জা পেলেও অনেক রেগে যায়। তা রাহেল, শালাবাবু কেমন আছো? জি দুলাভাই, ভালো আছি। তা বিয়ের ব্যাপারে কথা বলি। সব তো ঠিক করে আছে, আর কি বলবো নতুন করে? তা কোনো দাবি আছে নাকি তোমার আকাশ? ফুপা, বাবাই বলুক, আমি কি আর বলো। ইয়ে মানে দুলাভাই আসলে, তোমার তো একটাই মেয়ে তাই না? আর তোমার সব সম্পত্তির মালিকও আঙ্কিতা। আর আমার ছেলের সাথে আঙ্কিতার বিয়ে হলে সম্পত্তি কিন্তু আমার ছেলেরও হতো। আঙ্কিতার সব সম্পত্তি আকাশের নামে লিখে দিলে ভালো হতো না? শিকদার সাহেব হেসে বলে, আসলে শালাবাবু, আমি ভেবেছি আমার সব সম্পদ দান করে দেব। তাছাড়া তোমাকে তো তোমার বোন 100 কোটি টাকার সম্পদ দিয়েই দিয়েছে, তাই না? ইয়ে মানে আমি জানি, সে যাই হোক, আমি আমার মেয়েকে ছাড়া আমি কিছুই দেব না। রাসেল সাহেবের মুখ কালো হয়ে গেল। পরক্ষণে আকাশ হেসে বলে, আরে ফুপা, আমার সম্পত্তির কোনো প্রয়োজন নেই। আমি তো আঙ্কিতাকে ভালোবাসি, ওকে পেলেই আমার হবে। ব্যাস, তাহলে হয়ে গেল। আগামীকাল শুক্রবার তাহলে তোমাদের বিয়ে দেব আমি ধুমধাম করে, কেমন? জি আচ্ছা ফুপা, তাহলে আমি আসছি। বাবা চলো, আঙ্কিতা রাতে কথা হবে, কেমন? আকাশ ওর বাবা চলে যাওয়ার পরই একটু পরে অঙ্কিতার আম্মু দৌড়ে এসে শিকদার সাহেবকে বলে, এই অঙ্কিতার আপু, ছেলেটার জ্বর আর নেই, গোসল করতে চাচ্ছে, কি করব? আমি দেখেছি, তুমি সবকিছু গোছগাছ করতে থাকো, কেমন? আর মা অঙ্কিতা, তোর কিছু লাগলে জানাবি আমাকে, কেমন? আচ্ছা বাবা। অঙ্কিতাই প্রথম ওর বাবার চোখ দুটোকে খুব শীতল মনে করে, যেটা একটু আগে ছিল আগুনের গোলার মতো। অঙ্কিতা চুপচাপ উঠে যায় সেখান থেকে। এদিকে রাজ পুরোপুরি সুস্থ হয়ে উঠতেই জানতে পারে অঙ্কিতার বিয়ের। রাজ স্বাভাবিকভাবেই সব কিছু দেখাশোনা করতে থাকে। দেখতে দেখতে শুক্রবার চলে আসে। পুরো বাড়ি ভর্তি মেহমান, সবার মুখে আনন্দের রেখা। রাজও সবার সাথে মিলেমিশে কাজ করছিল। ঠিক তখনই অঙ্কিতার আম্মু এসে রাজের হাতে একটা প্যাকেট এঁকে দিয়ে বলে, বাবা রাজ, এই নাও, এটা তোমার আঙ্কেল দিয়েছে, আর এটাও বলেছে এটা পরে তুমি একদম রুমের বাইরে বের হবে না, যতক্ষণ না তোমার আঙ্কেল তোমাকে ডাকতে যায়। কেন কেন, এটা আবার কেমন নিয়ম আন্টি? বিয়ে বাড়িতে এত এত কাজ, আর আমি কিনা ঘরে বসে থাকবো? বাবা, কিছুই করার নেই, সব তোমার আঙ্কেলের হুকুম। ওনার কথা না শুনলে আমার উপর আবার ধরা হবেন। প্লিজ যাও তুমি। রাত চলে আসে রুমে। এদিকে আকাশ আর তার বাবা বিয়েতে আসার জন্য রেডি হতে নিবে। ঠিক তখনই চারদিক থেকে অনেক গুলি, পুলিশের গাড়ি এসে থামে। আকাশ ওর বাবা দুজনেই অবাক হয়ে যায় হঠাৎ এত পুলিশকে দেখে। রাসেল সাহেব এগিয়ে যায় পুলিশের সাথে কথা বলার জন্য, কিন্তু তার আগেই পুলিশ রাসেল সাহেবের মুখের উপর একটা নোটিশ এগিয়ে দেয়। রাসেল সাহেব দ্রুত নোটিশ পড়ে স্তব্ধ হয়ে যায়। আকাশ ওর বাবার অবস্থা দেখে সে নিজেই নোটিশ পড়ে।
অফিসার, এই নোটিশ বে আইন আমার বোন এই সব কিছু আমার নামে লিখে দিয়েছে। আপনি চাইলে আপনাকে আমি সব দলিল দেখাতে পারি। কিন্তু আপনি কি জানেন এই সব সম্পত্তি শিকদার সাহেব প্রায় 2 বছর আগেই নিলামে বিক্রি করে দিয়েছে? সেই হিসেবে তার স্ত্রী কোনোভাবেই আপনাকে এই জমি লিখে দিতে পারে না। আপনাকে আমরা 6 মাস আগে নোটিশ পৌঁছে দিয়েছিলাম, আপনি মাথা ছেড়ে যাননি। সো আজকে আর আপনাদের নোটিশ নয়, পুরো বাড়ি থেকে বের করে দিতে এসেছি। দয়া করে বাড়ি থেকে বের হয়ে যান। রাসেল সাহেব কিছু বলার আগেই পুলিশ অফিসার বাসার ভেতরে চলে যায় আর সবাইকে বাইরে বের করে দিয়ে তালা লাগিয়ে চলে যায়। রাসেল সাহেব রাগে করছে উঠে। শেষে কি না নিজের বোন আমাকে ধোকা দিল। আকাশ, তোর 2 বছরের চেষ্টা আর কষ্ট ব্যথা গেল রে। শিকদারের মেয়েকে পটিয়ে তোর কোনো লাভই হলো না। বাবা, কে বলেছে হলো না? আজ আমার আর অঙ্কিতার বিয়ে, তাই না? যদি বরই না যায় তবে বিয়ে কার সাথে হবে শুনি? আর একমাত্র মেয়ের বিয়ে দিতে না পেরে শিকদারের বাচ্চা নিশ্চিত সুইসাইড করবে। আরে হ্যাঁ, তাই তো, দাঁড়া, ওদের একটু চমকে দেই। তার আগে শিকদারের থাবার বাইরে চলে যেতে হবে আমাদের। পালা। রাসেল সাহেব আর আকাশ পালাতে থাকে। এদিকে দুপুর পেরিয়ে বিকাল, তবু বরের আসার কোনো নামগন্ধ নেই দেখে পুরো বিয়ে বাড়িতে গুঞ্জন উঠেছে বর আসবে না, বর পালিয়েছে। অঙ্কিতা বারবার আকাশের ফোনে ট্রাই করতে থাকে, কিন্তু না, আকাশের ফোন সুইচ অফ। এদিকে অঙ্কিতার আম্মু ওর ভাইয়ের ফোনে ট্রাই করতে থাকে, কিন্তু না, তারও ফোন বন্ধ। সবাই যখন মনমরার মুখ ভার করে চলে যেতে নেবে, ঠিক তখনই হাসি মুখে শিকদার সাহেব স্পিকারে ঘোষণা দেয়, আনন্দের সাথে জানাচ্ছি, আপনারা যাকে বর ভেবেছেন আসলে সে বর না। আসল বর তো আমাদের বাসাতেই রয়েছে। এমনকি আপনাদের মাঝেই সারাটা দিন হাসি খুশি ভাবে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে গিয়েছে। সবাই বলতে থাকে কে সে। শিকদার সাহেব বিজয়ের হাসি দিয়ে বলে, সে আর কেউ না, রাজ। আজকে আমার একমাত্র মেয়ে অঙ্কিতার সাথেই রাজের বিয়ে হবে। শিকদার সাহেবের কথা শুনে অঙ্কিতার আম্মু শারমিন বেগম খুব রেগে যায়। আর কিছু বলতে এগিয়ে আসতে নেবে, অমনি তার ফোনে কল আসে রাসেল সাহেবের। দ্রুত রিসিভ করে অঙ্কিতার আম্মু তারপর, ভাইয়া, তোমরা কোথায় শুনি? এতক্ষণ লাগছে কেন আসতে? আমরা আসবো না রে। তোর মেয়েকে বিয়ে করে আমার ছেলে একটা টাকাও পাবে না, শুধু শুধু বোঝা বইবে কেন? আর তুই আমার বোন হয়ে আমার সাথে বেইমানি করেছিস। তোর দেওয়া সবগুলো সম্পত্তি শিকদারের বাচ্চা আগে বিক্রি করে দিয়েছিল, আর সেগুলো দখল করে নিয়েছে নিলাম থেকে কিনে নেওয়া রহিম চৌধুরী। জানিস আমার আর আকাশের কি প্ল্যান ছিল? তোর মেয়েকে নিজের ঘরের পুত্রবধূ করে এনে বাপ ছেলে মিলে বাসর করব। কচি শরীরের লোভ কার না লাগে বল? সাথে তোর সব সম্পত্তিও পাবো। সব মিলিয়ে তোর মেয়েকে ইচ্ছে মতো ভোগ করে সকল সম্পত্তি নিয়ে পালিয়ে যাব। যাওয়ার আগে তোর মেয়ের শরীরে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেব। কিন্তু তা তো হলো না। কিন্তু হি হি হি, তোর মেয়েকে আর কে বিয়ে করবে বল? শিকদারের চেহারা দেখতে ইচ্ছে করছিল রে, একটু দেখাবি? খুব মায়া হচ্ছে, হা হা হা। শারমিন বেগম ভাইয়ের এমন কুরুচিপূর্ণ কথা শুনে চুপ করে থাকে আর ধীরে ধীরে শিকদার সাহেবের সামনে গিয়ে ফোনটা এগিয়ে দেয়। শিকদার সাহেব মুহূর্তেই গম্ভীর হয়ে বলে, কি রে রাহেল, বল কি বলবি? হা হা হা, তোর জন্য মায়া হচ্ছে রে। ইস, একমাত্র মেয়ের বিয়ে হবে না, আর কোনোদিনও বিয়ে দিতে পারবি না। হা হা হা। আরে পাগলা, আমি শিকদার, বুঝলি? শিকারী আমি আর এমনি এমনি হয়নি। নিজের টার্গেটের ভাবভঙ্গি আর নড়াচড়া দেখে বুঝতে পারি টার্গেটটা কোন দিকে ছুটে যাবে। আর তোর বেলাতেও তাই আমি জানতাম তুই পালাবি, সমস্যা নেই। ভাবছিস আমার মেয়ের বিয়ে হবে না? আরে পাগলা, বিয়ের কার্ডটা কি খুলে দেখেছিস? না দেখলে দেখতে পারিস, বরের নামের জায়গায় বড় বড় করে লেখা রাজ। কোন রাজ তোর না জানলেও চলবে, তবে শোন, তোকে আমি কি করব ভাবতেও পারবি না। শুধু শারমিনের জন্য তোকে কিছু বলিনি, কিন্তু আজকের পর আর তোর মাফ নেই। হে হে হে, আমি জানতাম তুই আমাকে মারতে আসবি, কিন্তু পাবি কই? আমি চলে যাচ্ছি, কোনো এর দূর অজানায় পাবি না আর আমাকে, হা হা হা। রাসেল সাহেব ফোন কেটে দিয়ে উঠে পড়ে আকাশকে নিয়ে প্লেনে, আর তার আগেই
ফোনটা ভেঙে চুরমার করে ফেলে। শিকদার সাহেব আর দেরি না করে দ্রুত রাজের রুমে গিয়ে দেখে রাজ চুপচাপ করে চেয়ে আছে বাইরের দিকে। শিকদার সাহেব রাজের পাশে বসে বলে, ইঞ্জিনিয়ার সাহেব এইভাবে চেয়ে আছেন কেন বাইরের দিকে? দেখছি আঙ্কেল, পরিবেশটা অনেক সুন্দর। এই সময়টা যদি আমি আমার বাবা মাকে পাশে পেতাম খুবই ভালো হতো। আমি তোমার বাবা আজ থেকে, আর শারমিন তোমার আম্মু, আর আঙ্কিতা তোমার বউ। কি? কি নয় জামাই বাবা, চলো বিয়ের সময় চলে যাচ্ছে। রাজ চুপচাপ শিকদার সাহেবের সাথে চলে আসে স্টেজে, আর অঙ্কিতার আম্মু অঙ্কিতাকে নিয়ে আসে বসিয়ে দেয় রাজের পাশে। রাজ যতটা সম্ভব অঙ্কিতা থেকে দূরে সরে বসে। রাজ আর অঙ্কিতা বিয়েটা হয়ে যায়। বিয়ে শেষে রাজ আর চোখে অঙ্কিতার দিকে তাকিয়েছিল একবার। অঙ্কিতার পুরো চেহারা, এমনকি চোখগুলো লাল টকটকে হয়েছিল। দেখে ভয় আর তাকায়নি রাজ অঙ্কিতার দিকে। বিয়ে শেষ হতেই শিকদার সাহেব রাজকে নিয়ে চলে আসে ছাদে, আর আগে থেকেই ছাদে দাঁড়িয়ে ছিল অঙ্কিতার আম্মু। এই শারমিন, ওই দিকে তাকিয়ে কি করছো? পেছনে তাকাও, দেখো জামাই বাবা দাঁড়িয়ে আছে। শারমিন বেগম পেছনে ফিরে হালকা হাসি দেয়। শিকদার সাহেব শারমিন বেগমের হাত ধরে নিয়ে এসে বসে দোলনায়। তারপর, শোনো আঙ্কিতার আম্মু, আমি জানি তুমি তোমার ভাইয়ের জন্য মন খারাপ করে আছো। যদি তাই হয় তবে সব ভুলে যাও, মন খুলে হাসো। কারণটা কি আমি বলবো? না অঙ্কিতার আব্বু, আমি বুঝে গিয়েছি আপনি কি বলবেন। মা বাবা মেয়ের সুখে সবচেয়ে বেশি খুশি আকাশ। আমার মেয়েকে ভালোবাসেনি, ও নাটক করেছিল শুধু সম্পদের জন্য। আমি এটা ভেবে অবাক হই যে নিজের আপন ভাগিনীকে নিয়ে মামা এতটা জঘন্যভাবে কিছু ভাবতে পারে, ধারণা ছিল না আমার। বাদ দাও ওসব আঙ্কিতার আম্মু। আমি ভেবেছি আমার সব সম্পত্তি রাজের নামে লিখে দেব। তোমার কি কোনো অমত আছে? শারমিন বেগম কিছুক্ষণ চেয়ে থাকে রাজের মুখ পানে, তারপর মুচকি হেসে বলে, আরে না, কিসের অমত থাকবে? আমাদের একটা মাত্র জামাই বলে কথা। আঙ্কেল, আসলে আমার কিছুই চাই না। আপনি না দেখলেও আমি দেখেছি অঙ্কিতা কতটা রেগেছিল বিয়ের সময়। আমি জানি ও আমাকে কখনোই মেনে নেবে না, কারণ আমি এতিম। আমি চাই অঙ্কিতা আমাকে মেনে নিক। আর আমার তো এখন ইঞ্জিনিয়ার হওয়ার বাকি। বর্তমানে আমি ওসব ঝামেলার মধ্যে যেতে চাই না আঙ্কেল। আমার লক্ষ্য একটা, সেটা হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া এবং নিজে একটা কোম্পানি প্রতিষ্ঠা করা। ঠিক আছে, যাও ঘরে যাও, রাত তো 1টা বেজে গেল। রাজ ধীরে ধীরে নেমে আসে ছাদ থেকে। রুমে যাবে কিনা ভাবতে ভাবতেই রুমের ভেতরে ঢুকে দেখে অঙ্কিতা চুপচাপ বসে আছে বিছানায়। রাজ কিছু না বলে অঙ্কিতা থেকে যথেষ্ট দূরত্বে এসে বসে। তারপর, অঙ্কিতা, শুনছো? অঙ্কিতা ঘুমটা নামিয়ে তাকায় রাজের দিকে। তারপর, কি হয়েছে? না, কি আর হবে, বলছি একটু সাইডে চেপে বসো, ঘুমাবো। ওই, আজ কিসের রাত ভুলে গেছো? না, ভুলবো কেন? আজ তোমাদের বাসর রাত, কিন্তু আমি জানি তুমি আমাকে মেনে নাওনি, তাই আর কি ভুলে যেতে চেষ্টা করছি আজকে আমাদের কিসের রাত। বোঝার জন্য ধন্যবাদ। তুমি হয়তো জানোই আমি আকাশকে ভালোবাসি। সে যাই হোক, আপনি ঘুমান, আমিও ঘুমাবো। প্রায় 16 দিন হলো আমি কলেজে যাইনি। এভাবে কলেজ মিস দিলে আমাকে আর ইঞ্জিনিয়ার হতে হবে না। রাজার কোনো কথা না বলে ঘুমিয়ে পড়ে, আর অঙ্কিতা চুপচাপ চেয়ে থাকে রাজের মায়াবী মুখের দিকে, আর ফিক করে হেসে দিয়ে ভাবতে থাকে, এই ছেলেটার চেহারায় এমন কি আছে যে আমার বাবার মতো রাগী মানুষও হেসে দেয়? আমিও তো দেখি তার চেয়ে কম নই। ইস, কি কিউট লাগছে। এই বলদটা যদি একটা বার বলে আমাকে অঙ্কিতা ভালোবাসি, সত্যি আমি নিজেও আমার সবটুকু উজাড় করে দিয়ে বলবো ভালোবাসি। পরের দিন থেকেই রাজ কলেজে যেতে শুরু করে। এদিকে শিকদার সাহেব আর শারমিন বেগম চলে গিয়েছে সুইজারল্যান্ডে বুড়ো বয়সে হানিমুন করতে। বাসায় রাজ আর অঙ্কিতা একাই রয়েছে। রাজ রোজ কলেজ থেকে আসার সময় অঙ্কিতার জন্য চকলেট, আইসক্রিম, ফুচকা আনতে ভুল না। যেই দিনই আনতে ভুলে যায় সেই দিন আর রাজকে বাসায় ঢুকতে দেয় না অঙ্কিতা। দেখতে দেখতে 3 বছর পার হয়ে যায়। রাজ আর অঙ্কিতা সে আগের মতোই রয়ে গেছে। এর মাঝে রাজ ইঞ্জিনিয়ারিং পাশ করে একটা কোম্পানি খুলে বসেছে। রাত দিন এক করে কোম্পানিকে উপরে তুলে কাজ করে চলেছে রাজ। রাত 10টা বেজে গিয়েছে, সেদিকে রাজের খেয়াল নেই।
ঠিক তখনই কল আসে রাজের ফোনে। মুহূর্তে মুচকি হেসে ওঠে রাজ। আর 3 বার রিং হওয়ার পর ফোন রিসিভ করে রাজ। কিছু কথা বলার আগেই ওপাশ থেকে ঝাঁঝালো কণ্ঠে অঙ্কিতা বলে, এই কেয়ারলেস ছেলে, কয়টা বেজে গিয়েছে সেই দিকে খেয়াল আছে? বাসাতে বউ আছে সেইটা কি মনে থাকে না? না আসলে আগামীকাল শুক্রবার তো, তাই আর কি আজ ওভারটাইম কাজ করছি, আর একটু পরে বাসায় ফিরবো। ও হ্যাঁ, আসার সময় যেন আইসক্রিম নিয়ে আসা হয়, তবে শুধু আমার জন্য না, শ্বশুর শাশুড়ির জন্য নিয়ে আসবেন। ঠিক আছে, আনবো। এবার হ্যাপি? না, আমি হ্যাপি নই। রাত 10টা 30 বাজতেছে, আমি যেন 11টার মধ্যে বাসায় দেখতে পাই, না হলে একদম খবর করে ফেলবো। ঠিক আছে, আসছি। রাজ ফোন কেটে দিয়ে দ্রুত অফিস থেকে বের হয়ে ড্রাইভ করতে শুরু করে। ঠিক 10টা 55 রাজ দরজা কলিং বেল বাজাতেই অঙ্কিতা এসে দরজা খুলে দিয়ে রাজের দিকে হাত বাড়িয়ে দেয়। রাজও মুচকি এসে আইসক্রিমের প্যাকেট এগিয়ে দিয়ে সোফায় বসে। এমন সময় শিকদার সাহেব এসে রাজের পাশে বসে। তারপর, কি জামাই বাবা, নিজের অফিসের দিকে তাকালে হবে? আমারটাতেও একটু মনোযোগ দাও। বয়স হয়ে গিয়েছে, আর পারছি না তো। এখন না বাবা, আমি আপনার কিছুই নেব না, যা নেওয়ার নেবে আপনার নাতি নাতনি। তাহলে হয়েছে, 4 বছর হয়ে গেল, এখনো নাতি নাতনি আসলো না, আর কত পরে আসবে শুনি? আল্লাহ যখন চাইবে তখন বাবা। এই কেয়ারলেস ছেলে, এসেই গল্প শুরু করেছো? যাও ফ্রেশ হয়ে এসো, খাবার গরম করছি আমি। রাজ আর শিকদার সাহেব দুজনেই হেসে ওঠে। এদিকে দোতলা থেকে নিজের মেয়ের কাণ্ড দেখে হাসতে থাকে শারমিন বেগম। রাজ খাওয়া দাওয়া করে রুমে চলে আসে। পেছনে পেছনে অঙ্কিতাও। রাজ কোনো দিকে না তাকিয়ে বিছানায় শুয়ে পড়ে। অঙ্কিতাও মুখ ভার করে রাজের পাশে শুয়ে পড়ে আর বলে, কি স্বামী পেয়েছি আমি, পাশে এত সুন্দরী ভার্জিন বউ থাকতেও একটা বড় জড়িয়ে ধরে না। বউটা যখন খুব পাজি, বোঝে না কেন স্বামী ইচ্ছে হলে যখন তখন সব করতে পারে, কিন্তু সেটা করার সময় এখনো আসেনি। সো ঘুমাও বউ। রোজকার মতো রাজ আজও কাজ করতে করতে 1টা বাজিয়ে ফেলে। রাগে অঙ্কিতা আর সেদিন ফোন দেয় না রাজকে। রাজ নিজের কাজ করে গাড়ি নিয়ে ধীরে ধীরে আসতে থাকে বাসার উদ্দেশ্যে। এমন সময় রাজ দেখতে পায় একটা গাড়ি পাশের দোতলার সাথে অ্যাক্সিডেন্ট করেছে, আর পাশেই পড়ে আছে একটা রক্তাক্ত দেহ। রাজ দেরি না করে গাড়ি থেকে নেমে দৌড়ে চলে যায় লোকটার কাছে, আর লোকটাকে নিজের দিকে ঘুরিয়ে চমকে যায় রাজ। লোকটার কেউ না, রহিম সাহেব। রাজ দ্রুত রহিম সাহেবকে নিয়ে চলে যায় হসপিটালে। রহিম সাহেবের অবস্থা দেখে দ্রুত ডাক্তার তাকে নিয়ে যায় অপারেশন থিয়েটারে। রাজ দাঁড়িয়ে থাকে বাহিরে। এমন সময় নার্স এসে রাজকে বলে রহিম সাহেবের বি+ রক্তের প্রয়োজন এই মুহূর্তে। আমি রক্ত দেবো, চলুন। রাজ পুরো 2 ভাগ রক্ত দিয়ে ক্লান্ত শরীর নিয়ে শুয়ে থাকে বিছানায়। এদিকে রাত 3টা বেজে গেলেও রাজের আসার কোনো নামগন্ধ নেই দেখে অঙ্কিতার রাগ ধরে রাখতে পারে না। রাগের বদলে টেনশন ভর করে। দ্রুত ফোন দেয় রাজকে, আর রাজও রিসিভ করলো। হ্যালো। এই তুমি কোথায়? রাত 3টা বেজে গিয়েছে, এখনো আসছো না কেন? আমি সিটি হসপিটালে। বাকিটা বলার আগেই রাজের ফোন বন্ধ হয়ে যায়। এদিকে অঙ্কিতা রাজের হসপিটালে থাকার কথা শুনে কাঁদতে কাঁদতে দৌড়ে যাওয়ার বাবার কাছে। আর রাজ হসপিটালে শোনা মাত্রই শিকদার সাহেব দ্রুত ছুটে আসে হসপিটালে। আর ঠিক তখনই রাজ ফার্মেসি থেকে জরুরি ওষুধ নিয়ে ভেতরে যাচ্ছিল। শিকদার সাহেব রাজকে ডাকলেও রাজ না শোনায় দৌড়ে চলে যায় ভেতরে। শিকদার সাহেবও দৌড়ে চলে যায়, গিয়ে দেখে রাজ বসে আছে সাইড বেঞ্চে। শিকদার সাহেব রাজের পাশে বসে বলে, বাসায় যাওনি কেন? আসলে বাবা, আমাকে যে বাঁচিয়েছিল আজ সে অ্যাক্সিডেন্ট করে পড়েছিল রাস্তায়, তাই তাকে হসপিটালে নিয়ে এসেছি। ধুর, এদিকে তোমার বউ ভেবে তুমি হসপিটালে তোমার কিছু হয়ে গেছে। পাগলিনি সে। যাই হোক বাবা, আপনি বাসায় চলে যান, আমি আজ এখানেই থাকবো। শিকদার সাহেব চলে যান বাসায়, আর তার মেয়েকে সব খুলে বলতে কিছুটা শান্ত হয়। পরের দিন রহিম সাহেব অনেকটা সুস্থ হলেও তার হাত ভেঙে গিয়েছে। রহিম সাহেব রাজকে দেখেই চিনতে পারে আর রেগে বলে, তুমি সেই দিন চলে গিয়েছিলে কেন বাবা শুনি? জানো তোমার আন্টি কতটা কষ্ট পেয়েছিল?
আপনাদের আর কষ্ট দিতে চাইনি, তাই চলে এসেছিলাম। চলুন বাসায়, আপনাকে রিলিজ দিয়ে দিয়েছে। রাজার কোনো কথা না বলে রহিম সাহেবকে নিয়ে বাসায় চলে আসে। রাজ কলিং বেল বাজাতেই মিসেস রহিম দরজা খুলে দিয়ে রাজকে দেখে চমকে ওঠে, সাথে অনেক অবাকও হন। রহিম সাহেব এর হাতে ব্যান্ডেজ করা দেখে। আন্টি কেমন আছেন? হ্যাঁ ভালো, তবে তোমাকে দেখে রেগে আছি। রেগে গেলে তো হেরে গেলে, ভেতরে আসতে বলবেন না? মিসেস রহিম রাজের কান টেনে ভেতরে নিয়ে গিয়ে ড্রয়িং রুমের সোফায় বসায় রাজকে। মিসেস রহিম গিয়ে কিচেনে আর রহিম সাহেব টয়লেটে। রাজ একা বসে থেকে আশেপাশে তাকাতে তাকাতে হঠাৎ রাজ দাঁড়িয়ে যায়, সামনে একটা বিশাল বড় ফ্রেমে ছোট বাচ্চার ছবি দেখে। এমন সময় মিসেস রহিম রাজের পাশে নাস্তার ট্রে রেখে বলে, ওটা আমার ছেলে, কিন্তু দুঃখের বিষয় ওকে কেউ চুরি করে নিয়ে গিয়েছিল হসপিটাল থেকে, এখনো পাইনি। কি, এটা আপনার ছেলে? রাজের চোখ ছলছল করতে থাকে। তুমি কাঁদছো কেন বাবা? আমি এখনই আসছি, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে আম্মু। আম্মু? রাজা দেরি করে না, দ্রুত গাড়ি নিয়ে চলে আসে নিজের বাসায় আর তন্ন তন্ন করে খুঁজতে থাকে ওর ব্যাগ, আর পেয়েও যায় ব্যাগ। ব্যাগ থেকে ছোট্টবেলার ছবি বের করে রাজ বের হয়ে আসতে যাবে, অমনি অঙ্কিতা রাজের সামনে এসে বলে, এই কোথায় যাও? অঙ্কিতা, আমি পেয়ে গেছি আমার আপন বাবা মাকে, প্লিজ সরে দাও, আমি তার কাছে যাব। সত্যি বলছো বাবা? হ্যাঁ বাবা, আমার আপন বাবা আর কেউ না, রহিম সাহেব, রহিম গ্রুপ অফ কোম্পানির মালিক। এই 1 মিনিট, আমিও যাব। রাজা দেরি না করে অঙ্কিতাকে নিয়ে ছুটে আসে রহিম সাহেবের বাসায়। এদিকে মিসেস রহিম ট্যাচি হয়ে দাঁড়িয়ে আছে, যেটা দেখে রহিম সাহেব তার স্ত্রীকে ধাক্কা দিয়ে বলে, কি হয়েছিল, এভাবে দাঁড়িয়ে আছো কেন? রাজ আমাকে আম্মু ডেকেছে। কি? ঠিক তখনই রাজ ছুটে যায় রহিম সাহেবের সামনে আর বলে, বাবা, বাবা, আমি তোমার চুরি হয়ে যাওয়ার সন্তান বাবা। কি? রাজ নিজের হাতে থাকা ছোটবেলার ছবি দেখাতেই রহিম সাহেব আর মিসেস রহিম খুশিতে দড়িয়ে ধরে রাজকে। তিনজনেই কেঁদে চলেছে অনবরত। ঠিক তখনই গুটি গুটি পায়ে অঙ্কিতা ড্রয়িং রুমে আসে। মিসেস রহিম অঙ্কিতার দিকে তাকিয়ে বলে, কে তুমি মা? আমি আপনার ছেলের বউ আর আপনার বৌমা। আল্লাহ, আজকে আমার এত 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 খুশির দিন। আলহামদুলিল্লাহ মা, এসো এসো আমার বুকে এসো। অঙ্কিতাকে মিসেস রহিম নিচের বুকে আঁকলে নেয়। আজ রাজদের বিবাহ বার্ষিকীর 4 বছর হবে। অঙ্কিতা প্ল্যান করে রেখেছে, অনেক হয়েছে আর নয়, এখন রাজকে বলতেই হবে ভালোবাসি। রাজা অফিস থেকে ফিরে ওর বাবা মার সাথে গল্প করে রুমে আসতেই দেখে পুরো রুম খুব সুন্দর করে সাজানো, আর মাঝে বধূ বেশে বসে আছে অঙ্কিতা। রাজ অঙ্কিতার পাশে এসে বলে, এই যে বউ, আজ হঠাৎ সেই বধূ বেশে বসে আছো কেন? অঙ্কিতা কিছু না বলেই রাজকে জাপটে ধরে বলে, অনেক সহ্য করেছি, আর নয়, এখন চুপচাপ বলো ভালোবাসি অঙ্কিতা। জোর করে ভালোবাসা নেবে? হ্যাঁ নিব, তাড়াতাড়ি বলো। রাজ অঙ্কিতা ডাক টেনে বলে, ভালোবাসি গো প্রাণের বউ, ভালোবাসি। আমিও ভালোবাসি আমার জানের জান বর। কিছুক্ষণ পর অঙ্কিতা রাজের কানে কানে বলে, এই বর শুনছো, তোমার বউটা এখনো কুমারী। তোর কাছে এসো, আজ তোমাকে কুমারিত্ব আমি হরণ করব। রাজ ধীরে ধীরে অঙ্কিতাকে নিজের খুব কাছে এনে 4 ঠোঁট এক করে দিয়ে হারিয়ে যায় সুখের ভালোবাসার গভীরে।